হচ্ছিল। আমি কিছু করতে যাব তখনই কি যেন নাম, বাংলাদেশি মেয়েটা রিতেশা, ও কেবিনে ঢুকে সব গন্ডগোল করে দিল। ওর জন্য আমার সব প্ল্যান ফ্লপ যাচ্ছে। ফিউলা কথা বলতে বলতে টেবিলে খুশি বাড়ে। ইথান চুপ করে নেক্সট প্ল্যান সাজাতে থাকে। প্লিজ কাছে আসবে না, আমি তোমার জুনিয়র। রিদিশার কথায় এরিক বিরক্ত হয় প্রচুর, তবুও গাড়ি দরজাটা খুলে সরিয়ে আসে। রিদিশা যেন হাফ ছিঁড়ে বাঁচল। এরিকে গাড়ি দরজা খুলছিল আর সে কিনা কি ভাবছিল, আচ্ছা এখানে গাড়ি থামালো কেন, আমাকে এই গাড়ি থেকে নামিয়ে দেবে? রিদিশার ভাবনাকে সত্যি করে এরিক বলল। নামো গাড়ি থেকে। রিদিশা মুখটা আলাগুলা বাচ্চাদের মতো করলো, আস্তে আস্তে ভদ্রভাবে বলল। স্যার, আপনি আমাকে নামতে বলছেন কেন? আমি কি ভুল প্রশ্ন করেছি? এরিক বিরক্তিতে কপাল কুঁচকে বলল। তোমরা বাংলাদেশি মেয়েরা একটু বেশি বুঝে। রিদিশা অসহায়ের মতো এরিকের দিকে তাকালো, তারপর গাড়ি থেকে নেমে দাঁড়ালো। এরিক গাড়ি পার্ক করে এসে রিদিশার সামনে দাঁড়ালো। রিদিশা অবাক হয়ে সামনে তাকিয়ে আছে। এরিক একটা রেস্টুরেন্টের সামনে গাড়ি থামিয়েছে, আর সে কি না ভেবে ভয় পেয়েছিল। এরিক প্রসন্ন হেসে বলল। রেডি, ভেতরে চলো। রিদিশা এরিকের দিকে তাকিয়ে প্রশ্ন করল। এখানে কেন এসেছেন? এরিক রিদিশার দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলল। ক্রিকেট খেলবো তাই এসেছি। রেস্টুরেন্টে মানুষ কি করতে আসে? আর একটাও বেশি কথা বললে নায়করা জলপ্রপাত থেকে ছুঁড়ে ফেলে দেবে। এরিকের কথায় রিদিশা ভয় পেল। এই ছেলের বিশ্বাস নেই, রাগের মাথায় ভিলেও যেতে পারে। রিদিশা মুখে আঙুল দিয়ে চোখ থাকলো। এরিক হেসে বলল। এবার ঠিক আছে মিস, চলো। এরিক রিদিশাকে নিয়ে একটা টেবিলে গিয়ে বসলো। ওয়েটারকে ডেকে কিছু খাবার অর্ডার দিল। ওয়েটার রিদিশার দিকে আর চোখে তাকিয়ে খাবার আনতে গেল, যা এরিকের নজর এড়ালো না। এরিক একটা কাশি দিয়ে রিদিশার দৃষ্টি আকর্ষণ করলো, তারপর বাম ভ্রুটা উঁচু করে জিজ্ঞেস করলো। গাড়িতে কি যেন জিজ্ঞেস করেছিল, আমি মুসলিম নাকি? রিদিশা মাথা উপর নিচ করে হ্যাঁ বোঝালো। এরিক টেটি স্মাইল দিয়ে বলল। অনেক বড় কাহিনী এটা, শুনবে? রিদিশা আবারও মাথা নাড়িয়ে হ্যাঁ বোঝালো। এরিক চোখ বুঝে বলা শুরু করলো। আমার গ্র্যান্ড পাপা হলো এই কানাডিয়ান, তিনি খ্রিস্টান ছিলেন, কিন্তু আমার গ্র্যান্ডমা বাংলাদেশি এবং সে মুসলিম ছিল। গ্র্যান্ডমা পড়াশোনা করার জন্য কানাডায় এসেছিল। গ্র্যান্ড পাপা ভার্সিটিতে গ্র্যান্ডমাকে প্রথম দেখে, তারপর লাভ এট ফার্স্ট সাইট, সে গ্র্যান্ডমার প্রেমে পড়ে যায়। এরপর গ্র্যান্ডমাকে প্রপোজ করে, কিন্তু সে রিজেক্ট করে দেয়। গ্র্যান্ডমা বাংলাদেশি ছিল, তাই সে কানাডিয়ান কারোর সাথে নাকি সম্পর্কে জড়াবে না। এরপরেও আমাদের গ্র্যান্ড পাপা হাল ছাড়েনি, সে নানাভাবে গ্র্যান্ডমাকে পটানোর চেষ্টা করতে থাকে। অবশেষে একদিন গ্র্যান্ড পাপার অ্যাক্সিডেন্ট হয়। সেদিন নাকি গ্র্যান্ডমা পাগলের মতো হসপিটালে ছুটে গিয়েছিল। গ্র্যান্ড পাপাকে ধরে হাও মাও করে কেটেছিল। তিনিও গ্র্যান্ড পাপার প্রতি দুর্বল হয়ে পড়েছিল, কিন্তু গ্র্যান্ডমা শর্ত রাখে গ্র্যান্ড পাপাকে মুসলিম হতে হবে, তাহলেই সে বিয়ে করবে। আমার গ্র্যান্ড পাপা তো এক পায়ে গেছে, সে তখন মুসলিম হয়ে গ্র্যান্ডমাকে বিয়ে করেছে, কিন্তু তারা আমাদের সাথে থাকে না, তারা তাদের সেই পুরনো বাড়িতে থাকে। তারপর আর কি? এখন বলো আমি কোন ধর্মের? রিদিশা চিন্তিত হয়ে বলে। সবই বুঝলাম, তুমি মুসলিম, কিন্তু তোমার নাম এরিক কেন? সুন্দর ইসলামিক নাম রাখতে পারতো না? এরিক জোরে হেসে দেয়, গলচে দাঁতে ঝিলিক দিয়ে ওঠে। রিদিশা মুগ্ধ হয়ে সেই হাসি দেখে। এই বাদামি মণি আর বাদামি চুলালা ছেলেটা নিঃসন্দেহে সুদর্শন। এরিক হাসি থামিয়েও বলে। এরিক নামের অর্থ জানো? রিদিশা মাথা ডানে বামে নাড়িয়ে না বোঝায়, মানে সে জানে না। এরিক নিজের চমৎকার হাসি দিয়ে বলে। এরিক হচ্ছে আরবি নাম, এর অর্থ হচ্ছে অনেকগুলা, তবে সেরা অর্থ হচ্ছে বন্ধুত্বপূর্ণ, সক্রিয়, ভাগ্যবান, আনন্দদায়ক, স্বাভাবিক। আমার বাবা আধুনিক হয় এই নাম রেখেছেন, তবে আরবি নামে রেখেছেন। তুমি এরিক নামের অর্থই জানো না, আবার আমার সাথে ঝগড়া করতে আসো।
সিনিয়র আমার হওয়া উচিত ছিল। রিদিশা আঙুল উঁচু করে বলে। আর একটা প্রশ্ন, একদম সত্যি উত্তর দিবে। বলো কি প্রশ্ন মিস? এরিক চিন্তিত হয়, কি জানতে চায় এই মেয়ে। নিজের চিন্তা রিদিশাকে বুঝতে না দিয়ে বলে। রিদিশা হাতের তালুতে হাত ঘষে জিজ্ঞেস করে, তোমার সাথে আমার অ্যাক্সিডেন্টলি যখন কিস হয়েছিল তখন তুমি বলেছিলে আমি তোমার ফার্স্ট কিস চুরি করেছি, কিন্তু আজ যে তুমি ফিওনাকে কিস করছিলে তার বেলা তুমি কি সবাইকে কিস করেই বলো ফার্স্ট কিস? এরিক অবাক হয়ে বলে, আমি কখন ফিউনাকে কিস করলাম? আমার ফার্স্ট কিস তো তুমি চুরি করেছি। ওয়েট এক মিনিট। ফিউনা আমার কাছে কিছু ফাইল নিয়ে এসেছিল, তখন বললো এরিক স্যার আমার চোখে যেন কি করেছে। আমি ওর চোখে ফু দিচ্ছিলাম, তুমি সেটাকে কিস ভেবে বসে আছো? ও গড! কিয়ান বাবা ঠিকই বলে, বাংলাদেশি মেয়েরা একটু বেশি বোঝে, তিলকে তাল বানায়। জেলাসি হচ্ছে নাকি? রিদিশা মুখ ভেঙচি কাটলো। এরিক রিদিশার মুখ ভেঙচি কাটা দেখে ঠোঁট টিপে হাসলো। রাগলে সুন্দরী লাগে, তিতা করলা সিনিয়রকে। এর মধ্যে খাবার এসে গেল। দুজনে কথা না বলে যে যার মতো খেলো। রেস্টুরেন্টে থেকে বেরোনোর সময় এরিকের কাছে ফোন কল আসে। সে আড়ালে গিয়ে কথা বলে, রিদিশার কাছে আসে। রিদিশা জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে আছে এরিকের দিকে। এরিক মাথা চুলকে বলে, দিদি আমার একটা জরুরি কাজ করেছে, প্লিজ তুমি অন্য গাড়িতে চলে যাও না। আমার আর্জেন্ট যাওয়াই লাগবে, না হলে তোমাকে আমি ড্রপ করে দিতাম। রিদিশা এরিককে হাসি মুখে বলে, প্রবলেম নেই, তুমি তোমার কাছে যাও, আমি একা চলে যেতে পারবো। এরিক রিদিশাকে বলে, ডিরেক্ট বাসায় যাবে? অফিসে আজ আর যাওয়া লাগবে না। রিদিশা মাথা নেড়ে সম্মতি বুঝিয়ে একটা গাড়িতে উঠে পড়ে। এরিক নিজের গাড়ি করে চলে যায়। রিদিশা আজ প্রফুল্ল চিত্তে বাসায় গেল। যতটা খারাপ এরিকে ভেবেছিল সে আসলে ততটা খারাপ নয়। কত সুন্দর নামের ব্যাখ্যা দিল, তবে তার গ্র্যান্ডমার গ্র্যান্ড পাপার গল্পটা জোস ছিল। রিদিশা গ্র্যান্ডমার সাথে কথা বলে টাওয়াল নিয়ে ফ্রেশ হতে গেল। অনেক কাজ বাকি। আবির, মিথিলার ডাকে ঘোর ভাঙলো আবিরের। ফিরিয়ে তার দিকে তাকালো। আবির লক্ষ্য করলো মিথিলা ছলছল চোখে তার দিকে তাকিয়ে আছে। আবির তাড়াতাড়ি উঠে মিথিলার কাছে গেল। দু হাতে মিথিলার চোখের জল মুখে হাতের মধ্যে নিল ছোট্ট মুখটা। পরম সৌহার্দ্যে ছোট ছোট চুমুক খেলো মিথিলার মুখে। তবুও মিথিলার কান্না থামছে না। আবির মিথিলাকে বুকে চেপে ধরল। মিথিলা আবিরের হার্টবিট শুনতে পাচ্ছে। বুকের ভেতর তুফানের মতো ঝড় বইছে মনে হচ্ছে। আবির শান্ত কণ্ঠে জিজ্ঞেস করলো, এই কাঁদছো কেন তুমি? মিথিলা নিরুত্তর। সে দু হাতে আবিরের শার্ট খামচি ধরে কেঁদিয়ে চলেছে নিঃশব্দে। আবির উত্তর না পেয়ে আবারও শুধালো। কি হলো? মিথিলা হু হু করে কেঁদে দেয়। ভেতরের কান্নারা দলা পাকিয়ে বেরিয়ে আসে আবিরের কথায়। কাঁদতে কাঁদতে আবিরকে ছেড়ে দিয়ে বলে, সবাই একটু পড়বেন প্লিজ। আমি একদিনে 2 পর্ব দিয়েছি, কিন্তু কাল গল্প দিতে না পারায় সবাই বলল আমি নেট করে গল্প দিই। আমি আজকে 104 ডিগ্রি জ্বর নিয়ে টাইপ করছি। আমার হাত ব্যথা হয়ে গেছে, কিছুটা এলোমেলো হয়েছে, তবুও পড়ে নিয়ে ভুল ত্রুটি ক্ষমা করবেন। আপনাদের মন্তব্যের অপেক্ষায় রইলাম। মা বলেছে তোমার নাকি আবার বিয়ে করাবে। আবির, একটা বাচ্চার জন্য তুমি আমাকে ভুলে যাবে? বাচ্চা বারবার মিসক্যারেজ হয়ে যায়, এখানে আমার কি করার আছে বলো? তাহলে মা কেন আমার উপর দোষারোপ করছে? সে বারবার বলছে রিদিশা আপুই তোমার জন্য ভালো ছিল। আসলে আমি মনে হয় অপয়া, না হলে 3 বছর হয়ে গেল এখনো মাতৃত্বের স্বাদ নিতে পারলাম না। বারবার আশার আলো জ্বলে উঠেও নিভে যায়। রিদিশা আপুই তোমার জন্য বেস্ট ছিল। সেদিন যদি আপুকে কষ্ট না দিতাম। মিথিলা কাঁদতে কাঁদতে হেঁচকি তুলে ফেলেছে। আবিরও বা কি বলবে? তার কি ইচ্ছে করে না বাবা ডাক শুনতে? কিন্তু মিথিলা এই নিয়ে 5 বার কনসেপ্ট করেছে, কিন্তু দুর্ভাগ্যবশত প্রতিবারই মিসক্যারেজ হয়ে যায়। আবির নিজেও হাঁপিয়ে উঠেছে এই ঘটনায়। তার মায়েরও বা দোষ কিসে? বুড়ো হয়েছে, তারও তো সকাল লাদ আছে। তার কি ইচ্ছে করে না অন্যদের মতো নাতি নাতনি নিয়ে ঘুরে বেড়াতে? আবির মিথিলার ওপর বিরক্ত হয়ে বলে, মা কি আবার কিছু বলেছে? তোমার এই ন্যাকা কান্না বন্ধ করবে? বিরক্ত হয়ে গেছি এসব শুনতে শুনতে। এক গান আমার আর ভালো লাগে না। আবির হনহন করে ঘর থেকে বেরিয়ে যায়। মিথিলা তার যাওয়ার পানে তাকিয়ে চোখের অশ্রু বর্ষণ করতে থাকে। আচ্ছা, একটা সন্তানই কি সবকিছু?
রিদিশা কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছে। এই বিকেলে ঘুমটা জেঁকে বসেছে। তখন মিসেস ময়ূরী তাহসান মানে বাড়ির মালিক উনি রিদিশার রুমে আসে। রিদিশাকে তখন মিসেস ময়ূরী তাহসান মানে বাড়ির মালিক উনি রিদিশার রুমে আসে। রিদিশাকে ঘুমোতে দেখে তার মাথায় হাত বুলিয়ে দেয়। মেয়েটাকে দেখলে তার বড্ড মায়া লাগে। কত কষ্ট এনে সহ্য করেছে ছোট থেকে। শেষে কিনা নিজের বোনের জন্য ভালোবাসার মানুষটিকেও ছেড়ে দিল। গ্র্যান্ডমার হাত বোলানোতে রিদিশা আরাম পেয়ে নড়ে চড়ে ঘুমিয়ে পড়ে। নিচে থেকে একটা ভরাট পুরুষালী কণ্ঠের ডাক আসে, কেউ আছে বাড়িতে? ময়ূরী কপাল কুচকায়। এই সময় কে এলো? তিনি রিদিশাকে রেখে উঠে পড়ে। আস্তে আস্তে হেঁটে হেঁটে নিচে আসে। নিচে আসতে চোখে মুখে আনন্দ বয়ে যায়। এত খুশি হয়তো সে কত 10 বছরেও হয়নি। তার হুড়ু করে সিঁড়ি দিয়ে নামতে থাকে। সামনের মানুষটা হাসি মুখে তাকিয়ে আছে ময়ূরের দিকে। সে দৌড়ে গিয়ে চাপটে ধরল ছেলেকে। মা বাবা আর ছেলে মিলে অনেকক্ষণ গল্প করলো। তারপর নীরব তার মা বাবার দিকে একটা গিফট প্যাকেট এগিয়ে দিল। হাসি মুখে তাদের উইশ করলো। হ্যাপি অ্যানিভার্সারি বাবা মা, আজ তোমাদের 56তম বিবাহবার্ষিকী। আমি তো ভুলেই গিয়েছিলাম তোমাদের নাতি মনে করিয়ে না দিলে। ময়ূরী তার স্বামীর দিকে তাকিয়ে ফোকলা দাঁতে হাসলেন, একটু তৃপ্তির হাসি। 55টা বছর একসাথে কিভাবে কেটে গেল। কিছুক্ষণ পরই বিদিশার চোখ ডলতে ডলতে উপর থেকে নামলো। খুম খুম করছে জেগে উঠল। গ্র্যান্ডমা, গ্র্যান্ডমা। কিন্তু কোথাও কাউকে পেল না। ব্যাপার কি? সব গেল কই? সকালবেলা রিদিশা নিজের অফিসের জন্য বেরিয়ে যায়। কেবিনে ঢুকতেই রিদিশা অবাক হয়। মন আজও পথ চেয়ে রয়, তুমি আসবে বলেছে হৃদয়। গানটি পাচ্ছে এরিকের ফোনে। এরিক গানটি শুনছে। রিদিশা গানটি শুনে বেশ অবাক হয়। এরিক তো বাংলা বুঝছে না, তাহলে এই বাংলা গান কেন শুনছে? এরিক চোখ বন্ধ করেই বলে, প্লিজ আজকেও পারমিশন নিয়ে ভেতরে দিবি। রিদিশা হা করে তাকিয়ে আছে। চোখ বন্ধ করে কিভাবে এরিক তার অনুপস্থিতি বুঝতে পারলো? সরি, খেয়াল ছিল না। রিদিশা আমতা আমতা করে বলে। এরিক গানটা অফ করে বলল, ওকে, তোমার সিটে গিয়ে বসো। রিদিশা নিজের সিটে গিয়ে বসে, কিন্তু কৌতূহল দমাতে না পেরে জিজ্ঞেস করিয়ে ফেললো, আচ্ছা, তুমি তো বাংলা জানো না, তাহলে বাংলা গান শুনছিলে যে? রিদিশার কথায় এরিক মুচকি হেসে পড়ল। গানটা আমার জ্ঞানমার ফেভারিট এবং গানটার 2টা লাইন আমারও প্রিয়। আমার জ্ঞানমাকে লাইন দুটির মিনিং জিজ্ঞেস করতাম, পরে সে আমাকে এটা ইংরেজিতে বলেছে। সেই 2টো লাইনের ইংরেজি পারি, তুমি শুনবে? রিদিশা মাথা নেড়ে সম্মতি দেয়। এরিক চোখ বন্ধ করে বলে, The mind is still looking for a way. The heart says you will come. মন আজ পথ চেয়ে রয়, তুমি আসবে বলেছে হৃদয়। রিদিশার অবাক মুখশ্রী ধীরে ধীরে মুগ্ধতায় পরিণত হয়। এত সুন্দর করে গিয়েছে এরিক, যে কি শুনলে মুগ্ধ হবে। এরিক চোখ খুলে রিদিশাকে বলে, আজ কাজ করতে ইচ্ছে করছে না, চলো নিউ কিছু ট্রাই করি। রিদিশা মুখ টিপে হেসে বলে, চলো, তোমার এই ছাগলের মতো বড় বড় চুলগুলো কেটে ছোট করে দিই, তাহলে আরো হ্যান্ডসাম লাগবে। এরিক তেতে উঠে বলে, হোয়াট? ছাগলের সাথে তুলনা করলে আমাকে? তুমি জানো আমার এই চুলের জন্য কত মেয়ে আমার উপর ফিদা। রিদিশা ভেঙচি কেটে বলে, হ, বুঝেছি, তবে হেয়ার স্টাইলটা চেঞ্জ করা দরকার। চলো, নতুন একটা কাট দিয়ে আসবে। এরিক হাই তুলতে তুলতে বলে, ওটা না হয় যাওয়ার সময় করব, চলো অন্য কিছু ট্রাই করি। আমাকে কিছু প্রশ্ন করো, আমি তোমাকে প্রশ্ন করব। চলো এটাই করি, আগে তুমি প্রশ্ন করো। রিদিশা কিছুক্ষণ ভেবে প্রশ্ন করে, আচ্ছা, তোমার কাছে ভালোবাসা মানে কি জুনিয়র? এরিক রেগে বলে, এই তুমি আবার জুনিয়র সিনিয়র প্রসঙ্গটা আনছো কেন? বলেছি না ও এসব টানবে না। উই আর ফ্রেন্ডস, ওকে? রিদিশা মুখ ভেঙচি কাটে, ফ্রেন্ড তাও তোমার মতো জুনিয়রকে কখনো না। তবুও এরিককে দেখানোর জন্য হেসে বলে, ওকে, এখন বলো তোমার কাছে ভালোবাসা মানে কি? এরিক মনোযোগ দিয়ে ভাবে, তারপর চোখ বন্ধ করে অনুভব করার মতো করে বলে, ভালোবাসা হলো দাঁত ব্রাশের মতো, আমরা আমাদের প্রয়োজনেই দাঁত ব্রাশ করি, কাউকে দেখানোর জন্য নয়। এরিকের উদাহরণ শুনে রিদিশা বনদের মতো তার দিকে তাকিয়ে থাকে। এটা কেমন উদাহরণ? দাঁত ব্রাশ দিয়ে ভালোবাসার উদাহরণ? এরিক নিজেই হেসে কুটি কুটি হয়ে বলে। নিশ্চয়ই অবাক হয়েছে, তাই না? রিদিশা মাথা নেড়ে সম্মতি দেয়। এরিক তখন বলে, এবার আমার প্রশ্ন করার পালা, তুমি কি কাউকে ভালোবাসো বা ভালোবাসতে? রিদিশার হাসি খুশি মুখটা গুমোট হয়ে যায়।
মুহূর্তে মুখে আধার নেমে আসে। এরিকের বড্ড মায়া হয় মেয়েটার প্রতি। রিদিশা নিজেকে ধাতস্থ করতে বলে, ভালোবাসতাম একজনকে খুব, তার সাথে আমার বিয়েও ঠিক হয়েছিল, কিন্তু সে আমার ভাগ্যে ছিল না। এরিকের একটু মন খারাপ হলেও পরক্ষণে খুশি হয়ে বলে, যাক, যা হয় ভালোর জন্যই হয়। একটা কথা মনে রাখবে, আল্লাহ যেটা তোমার থেকে কেড়ে নেয় সেটা তোমার ভাগ্যে নেই। যা ভাগ্যে আছে তা তোমার কল্পনার থেকেও সুন্দর। রিদিশা মুগ্ধ হয়ে এরিকের কথা শুনে এক লাশ মুগ্ধতা নিয়ে জিজ্ঞেস করে। আচ্ছা, তোমার জীবনের লক্ষ্য কি? এরিক রিদিশার দিকে তাকিয়ে চমৎকার হেসে বলে, I was born to love you. I came from heaven to love. I will love you even after I die. আমি জন্মেছি তোমাকে ভালোবাসতে, আমি ভালোবাসতে স্বর্গ থেকে এসেছি, আমি মরার পরেও তোমাকে ভালোবাসবো। রিদিশা অবাক হয়ে জিজ্ঞেস করলো, কাকে? সে চাতক পাখির মতো চেয়ে রইল উত্তরের আশায়। এরিক থতমত খেয়ে গেল রিদিশার কথায়। ভুল হয়ে গেছে বড্ড, ভুল জায়গায় সে ভুল কথা, সরি, সঠিক কথা বলে ফেলেছে। এখন কি হবে, কি বলবে, উপায় না পেয়ে হাঁসফাঁস অবস্থা। এরিকের ভাবনার মাঝে দরজায় করাঘাত পড়ল। মিহি একটা মেয়ে কণ্ঠ ভেসে এলো। মে আই কাম ইন স্যার? এরিক চোখে দিয়ে দরজার দিকে তাকালো। এক টুকরো হাসি ফুটল মুখে। রিদিশাকে এড়িয়ে তাড়াতাড়ি করে বলল, ইয়েস, কামিং। ফিরনা অনুমতি পেয়ে কিছু ফাইল নিয়ে ভেতরে ঢুকলো। এরিক হাউস ছেড়ে বাঁচলো। রিদিশার আর জানা হলো না এরিকের কথার মানে। সেও নিজের মতো করে কাজে মনোযোগ দিল। এরিকে ফিরনার সাথে কথা বলছে আর চোখে রিদিশার দিকে তাকাচ্ছে। রিদিশার অস্বস্তি হচ্ছে এরিকের চাহনিতে। ব্যাপারটা বেশ খটকা লাগছে ফিরনার, তবুও সে চুপচাপ দাঁড়িয়ে আছে। রিদিশার কৌতূহলী মনে এরিকের কথাটা বারবার নাড়া দিচ্ছে। কথাটা তাকে কখনোই বলবে না এরিক, কারণও জানে আমি ওর সিনিয়র। তাহলে কথাটা কার জন্য ছিল? এরিক আবেগেও যদি বলে তাহলে আমি বোঝাবো, দরকার পড়লে ওর থেকে দূরে চলে যাব। আর বেশি মাথা খাবালো না রিদিশা। ফিরনার নানা অঙ্গভঙ্গি করে এরিকের আকর্ষণ পাওয়ার চেষ্টা করছে, কিন্তু এরিক ফাইল থেকে মুখ তুলছেই না। রিদিশার রাগ হচ্ছে ফিরনার কাজ করবে। একটা মেয়ে এত সস্তা যে নিজে যেছে ছেলেদের আকর্ষণ পাওয়ার চেষ্টা করে। ফিরনা বিরক্ত হয়ে বলে, এরিক স্যার। নিচের নামের ডাক শুনে এরিক মাথা তুলে তাকান, গলা গম্ভীর করে বলে। ইয়েস। ফিরনা এক গাল হাসি দেয়। এরিকের দিকে মায়াবী হাসিতে তাকিয়ে বলে, স্যার, আজকে আমাকে কেমন লাগছে? বিরক্তিতে কপাল কুঁচকে আসে এরিকের। ধবল দিতে ইচ্ছে করছে, তবুও নিজেকে সংযত করে হেসে বলে, আপনি কি এখানে পার্লার এসেছেন আন্টি? যে আগে বয়স্ক দেখাতো, এখন মেকআপ করার পর কেমন লাগছে, বাচ্চা লাগছে কিনা সেটা আমায় জিজ্ঞেস করছেন, নাকি আমাকে মেকআপ আর্টিস্টের মতো লাগছে? এরিকের কথা শুনে হো হো করে হেসে দেয় রিদিশা। এরিক রিদিশার দিকে চোখ পাকিয়ে তাকান। রিদিশা এরিকের তাকানো দেখে চোট করে মুখ টিপে হাসতে থাকে। অপমানে ফিউনার মুখ লাল হয়ে গেছে। বেচারি এমন অপমান মনে হয় জীবনেও হয়নি। তাড়াতাড়ি করে ফাইল নিয়ে গদগদ করে চলে যায়। ফিউনা রেগে গিয়ে ধরাম করে ইথানের রুমের দরজা খোলে। রাগে ফুঁসতে ফুঁসতে ফাইলগুলো ডেস্কের উপর ছুঁড়ে ফেলে। ইথানের কাছে গিয়ে কলার ধরে ঝাঁকি দিয়ে বলে, আর কত অপমান সহ্য করব তোমার জন্য? আর কত? অ্যান্সার মি। ইথান নিজের কলার ছাড়িয়ে দেয়। ফিউনাকে শান্ত করতে পেছন থেকে জড়িয়ে ধরে। গলার স্বর নিচে নামিয়ে বলে, দেখো, কাজটা যত সোজা ভেবেছ তত সোজা নয়। এরিক বিদেশে থাকলেও ওর কালচার কেমন যেন। বড় কথা হচ্ছে ও মুসলিম ধর্মী, ওদের ধর্মের শিক্ষা অন্যরকম। কিন্তু আজকাল কজন তা মানে? এই ছেলের ফ্যামিলি একে ছোট থেকেই এমন বানিয়েছে, মেয়েদের ধারে কাছে ঘেঁষতে দেয়। তাই ওর নিজের কারো উপর ফিলিংস না থাকলে তার কাছেও ঘেঁষবে না। ফিউনা ইথানকে ঝটকা মেরে সরিয়ে দেয়। ফুসফুস করতে করতে নিচের চেয়ারে বসে। দু হাতে মাথা ধরে চোখ বন্ধ করে বলে, তুমি বুঝতে পারছো না কিছু? এরিক আমাকে কত কিছু বলে অপমান করেছে। হৃদয়সা তা শুনে খিলখিলিয়ে হেসেছে, তবুও সে কিছু বলেনি। এরিক হৃদয়সার প্রতি অ্যাট্রাক্টিভ হয়ে যাচ্ছে, সব হাতের বাইরে চলে যাবে। ফিউনা মুখটা মলিন করে ইথানের দিকে উত্তরের অপেক্ষায় তাকিয়ে আছে। ফিউনার কথায় ভাবনায় পড়ে যায় ইথান। পাঠিয়েছে যাতে এরিক তাদের হাতের মুঠোয় থাকে। আর রিদিশা এরিকের সিনিয়র, সে কি কখনো ওর সাথে রিলেশনে যাবে? এরিক যদি সত্যি রিদিশার প্রতি আসক্ত হয়
তবে তো সব প্ল্যান ফ্লপ যা। মেয়েটা খুব বুদ্ধিমতী, নিজের মনের কথায় সুতো পাকাচ্ছে ইথান। ফিউনা হাত ধরে নাড়া দিয়ে বলে, তুমি কি ভাবছো আমাকে বলো প্লিজ, আমি আর অপেক্ষা করতে পারবো না। ইথান শয়তানি হাসি দিয়ে ফিউনার পাশে বসে। এবার বাজি বাজছে করবেই, হয় মরবে না হয় মারবে। রিদিশা এখন মূল গুটি। ফিউনার যাওয়ার পর রিদিশা হেসেই ফেলে চড়ে। এরিক রাগে চোখে তাকাতে গিয়েও পারে না, এত মিষ্টি হাসি থামাতে ইচ্ছে করছে না। সহজে হাসতে দেখে না মেয়েটাকে, দুঃখের কালো মেঘেরা যেন তার চোখে মুখেই ভর করে থাকে। এরিক বিমুগ্ধ হয়ে চোখ বন্ধ করে বলে, তোমার হাসিতে রোগের উত্তপ্ত কিরণ ও তেজস্ক্রিয়তার জিনিসে হবে যাবে। তোমার হাসির সাথে বৃষ্টি ধ্বনিরও তুলনা হয় না। তোমার হাসিতে যা মেঘের ন্যায় শুভ্র কোমল। তোমার হাসিতে কাশফুল বলেও আনন্দ শুকাবে। তোমার হাসি শীতের শৈত্যপ্রবাহকেও তোমার হাসি পত্র ঝরা গাছে সতেজতা সৃষ্টি করবে। তোমার হাসি বসন্তের চেয়েও সুন্দর দেবনী। বিদিশার হাসি থেমে যাচ্ছে, অবাক চোখে বিস্ময় নিয়ে তাকিয়ে আছে সে। এই ছেলে এত সুন্দর কথাও বলতে পারে, দেখতে মনে হয় না সারাদিন খ্যান খ্যান আর রাগারাগি ছাড়া তো কিচ্ছু পারে না। রিদিশার হাসি থেমে গেছে দেখে এরিক চোখ খুলে তাকায়। রিদিশার দিকে তাকিয়ে সর্বনাশ হয়ে গেল যেন। বিস্ময়ে ভরা বড় বড় এই আঁখি করে সেই যেন ডুবে গেল। সময়টা থেমে গেলে মন্দ হয় না, দুই জোড়া চোখ এক হয়ে গেছে। রিদিশা সম্মিত ফিরে পেয়ে চোখ সরিয়ে নেয়, রাগি রাগি চোখে তাকানোর চেষ্টা করে বলে, এভাবে তাকিয়ে আছো কেন বাচ্চা? এরিক ঘোরের মধ্যেই বলে, তুমি এত সুন্দর কেন মেয়ে? আমার চোখ দুটো সার্থক হয়েছে তোমায় দেখে। উপবিদেশিনী, তোমার চোখ এত সুন্দর কেন? রিদিশা এরিকের কথা গায়ে না মেখে বলে, আমি সুন্দর কেন জানো? আমি ছোটবেলায় কেজি কেজি ফলমূল খেয়েছি, না খেতে পারলে চিবিয়ে ফেলে দিয়েছি। প্রচুর পরিমাণে গাজর খেয়েছি আর মশারি ছাড়া ঘুমিয়েছি। তাই মশা সব রক্ত নিয়ে আমি সুন্দর বানিয়ে দিয়েছি। আর ছোটবেলায় কমলা খেয়ে খোসার রস চোখে দিয়েছি আর কেঁদে কেঁদে চোখ পরিষ্কার করেছি। তাই আমার চোখও সুন্দর। তুমি সুন্দর হতে চাইলে এগুলো অ্যাপ্লাই করতে পারো। এরিকের মুখের ভাব পাল্টে যায়, চোখ মুখ কুচকি বলে, ছি, তুমি কতটা কেয়ারলেস। খেলছো ভালো কথা, কিন্তু কমলার খোসা, মশার কামড়, এগুলো কি তুমি একটা পাগল? রিদিশা রেগে বলল, হ্যাঁ আমি পাগল। তুমি ফিওনাকে এখানে নিয়ে আসো, তোমার সাথে কাজ হয় না, উল্টো ঝগড়ুটে হয়ে গেছে। এরিক রিদিশার কথা শুনে অবাক হলো, পরক্ষণেই হেসে বলল, আমাকে তুমি ঝগড়ুটে বানিয়েছো। মমো বলে আমি বেশি কথা বলি, খিটখিটে হয়ে গেছি। ওকে ফাইন, আমি দোষী। আমি বাংলাদেশে চলে যাব, তখন তো ঠিকই থাকবে। এরিকের মুখটা কালো হয়ে গেছে, দুঃখী দুঃখী গলায় বলে, শোনো মেয়ে, তুমি যেটাই থাকো না কেন, আমি পিছনেই থাকবো। তোমার সাথে ঝগড়া না করলে আমার চলবে না। সারা জীবন ঝগড়া করবো, ঝগড়ে রানী। রিদিশা ফুঁসে ওঠে, কিছু বলবে তার আগে একটা পুরুষ কণ্ঠ ভেসে আসে। হেই হোয়াটসঅ্যাপ। রিদিশা আর এরিক একসঙ্গে তাকায়। রিদিশার মুখের হাসির ঝিলিক ফুটে ওঠে। এরিক দুজনের দিকে তাকিয়ে মুখ কালো করে ফেলে, চারদিকে নীরবতায় ঘেরা। দুজনের মুখে ছলমলে হাসি, একজনের মুখে রাজ্যের আধার, তার আধার মুখের জন্য বাতাসেও যেন দুঃখ দুঃখ ভাব। রিদিশা নিয়ম মাফিক ভদ্রভাবে দাঁড়িয়ে গেল, বিনম্র কণ্ঠে হাসি মুখে নীরবতা ভেঙে পড়ল। স্যার কেমন আছেন? দরজার ওপাশের ব্যক্তি প্রসন্ন হাসলো, তার ঠোঁটের কোণের হাসিটা কারো কাছে ভালো ঠেকলো না। ফেলিক্স সশব্দে নিঃশ্বাস ছাড়লো, ভেতরে ঠুকতে ঠুকতে জবাব দিল, আমি ভালো আছি, কিন্তু তুমি এখানে কেন? তুমি তো ইথানের কেবিনে ছিলে। এরিক এতক্ষণে খেপে গেল, তার বাবার অফিস, ভবিষ্যতে তারই হবে, তার স্টাফরা কি কোথায় থাকবে এটা জিজ্ঞেস করার উনিকে নিজের রাগকে সংযুক্ত করে যাচ্ছে এরিক। এতদিনের কষ্ট মাটিতে বসিয়ে দিলে চলবে না। তিল তিল করে সব সাজিয়েছে মনির কুঠুরিতে, পরম যত্নে ধীরে ধীরে একটি ছবি এঁকেছে। দুইজনে মিলে সবকিছু প্ল্যান করেছে। কত কষ্ট করেছে এই কটা বছর। এই 2টা বছর কাছে থাকতেও সে মন মতো দেখতে পারেনি, ছুতে পারেনি। এই উৎকো রাগের কাছে সেই সব কষ্ট বৃথা যেতে দিবে না সে। রিদিশা প্রশ্নটা শুনে ঘাবড়ে গেছে, কি উত্তর দিবে। এরিক যে নিজের ইচ্ছে মতো তাকে এখানে এনেছে,
সেটা বলে দিবে? ফিনিক্স একটা চেয়ার টেনে আয়েশ করে বসলো। সে উত্তরের অপেক্ষায় তাকিয়ে আছে। এরিক ঝলমলে একটা হাসি দিয়ে চাতুর ভাবে বলল, আরে ব্রো, তুমি কবে দেশ এলে? তুমি না বললে আর ফিরবে না? কোনো সমস্যা হয়েছে নাকি? ফেলিক্স সন্দেহের দৃষ্টিতে এরিকের দিকে তাকালো। তার কথা এড়িয়ে গেল কেন? তাকে তো এরিক নিজেই জোর করে পাঠিয়েছিল। এরিক নিজেই যখন অফিসে এলো, তাহলে তার বাবা কেন আমায় এত অনুনয় বিনয় করে দেশে ফিরালো? কি চলছে এদের মাঝে? পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট চেঞ্জ করে ফেলেছে? বিদেশে মেয়েটা খারাপ নয়, যথেষ্ট দায়িত্ববান। তবুও কেন এই কদিনে এত কিছু উল্টোপাল্টা হলো? আমি কি কোনো রহস্যে আটকে যাচ্ছি? ফেলিক্সকে চিন্তায় বোধ হতে দেখে এরিক আবার শুধালো, এই ব্রো, কি কই হারালে? ফেলিক্স চমকে উঠল। নিজের ভাবনা জগৎ থেকে ছিটকে বেরিয়ে এলো। নিজেকে ধাতস্থ করে ফিচেল হাসি দিয়ে বলল, কিছু না। আর এরিক শোন, তোর আর কষ্ট করে কাল থেকে অফিসে আসতে হবে না। আমি কাল থেকে সব সামলাবো। আঙ্কেল আমাকে এত রিকোয়েস্ট করেছে যে আমি না এসে থাকতেই পারলাম না। তুই নাকি কাজ ঠিকঠাক সামলাতে পারছিস না। তোর বাবা তোকে কত ভালোবাসেন, তোর সামান্য কষ্টও সহ্য হয় না তার। রিদিশা অবাক হলো ভীষণ। এরিক বলেছিল ফিলিক্স নিজেই চলে গেছে কোম্পানি ছেড়ে, কিন্তু এখানে তো দেখা যাচ্ছে পুরোই উল্টো। এরিক নিজেই ফিলিক্সকে দেশের বাইরে পাঠিয়েছে। আবার তার বাবা কেন ফিরিয়ে আনলো ফিলিক্সকে? বড়সড় কিছু চলছে এদের মাঝে হয়তো, না হলে নিজের এত ঝামেলা কেন করবে? ফিলিক্সের কথাগুলো শুনে প্রচন্ড মাত্রায় রাগ উঠছে এরিকের। তার বাবা এই কাজ করেছে। ফিলিক্স অফিসে থাকলে সে কিছুতেই সব ঠিকঠাক করতে পারবে না। বাবা এত বড় সর্বনাশ কেন করলো? আমার অফিসে আসতেই হবে, না হলে আমার সব শেষ হয়ে যাবে। এরিক কি করবে কিচ্ছু ভাবতে পারছি না। বিদিশার মুখের দিকে তাকালো এরিক। কি নির্মল কোমল একটা মুখ, মেয়েটা যেন কি ভাবছে। সেও কি আমার মতো এই রহস্যের সুরাহা করতে চাইছে? ফিলিক্সের হাব ভাব ভালো ঠেকছে না। উত্তর না দিয়ে চোখ হয়ে যাচ্ছে কেন এরিক বারবার? ফিলিক্স একটু দেখার জন্য বলল, আচ্ছা এরিক, তোর রিদিশা আপির সাথে এই কদিনে কাজ কেমন করলি? এরিক উদ্ভট দৃষ্টিতে তাকিয়ে ফিনিক্সের দিকে। ফিনিক্সের চোখে অসীম কৌতূহল। এরিক নিজের চিন্তিত ভাবটা প্রশ্রয় দিল না, আর মুখটা এবার স্বাভাবিক করে বলল, ভালোই, হৃদি অনেক ভালো মেয়ে, আর তার কাজের দক্ষতাও ভালো। ফিনিক্স খোঁচা মেরে বলে, রিদি কেন বলছিস? তোর সিনিয়র হয়, আপু বলে ডাক। বিদিশা আর চোখে এদের প্রশ্নের উত্তর দেখে যাচ্ছে। সব তার মাথার ওপর দিয়ে যাচ্ছে। এরিক একবার রিদিশার মুখটার দিকে তাকায়। এই মুখে তাকালেই যেন হাজার প্রশান্তি অনুভূত হয়। বাঁকা হাসিতে কথা ছড়িয়ে এরিক, দেখো বড়, কোম্পানিতে আমি পদে তার সিনিয়র। এখানে বয়সের ব্যাপারটা টানছো কেন তুমি? আমি ঠিক বুঝতে পারছি না। আমি তার বস, সো তাকে আপু ডাকার প্রশ্নই আসে না। ফিনিক্সের চোখ জোড়া স্বাভাবিকভাবে রিদিশার দিকে ঘোরালো। তার অনেক কিছুই বোঝা হয়ে গেছে। এতদিনে কোথার পানি কোথায় গিয়েছে? এর জন্য আঙ্কেল এত আর্জেন্ট ডেকেছে, নাকি অন্য কোনো কিছু আছে? ফিনিক্স উঠে দাঁড়ালো। এরিক আর রিদিশাকে উদ্দেশ্য করে বলল, যাই হোক, আমি আজকে রেস্ট নেব, তোমরা থাকো। আর রিদিশা, তুমি তো আমাকে চেনো। আই হোপ আমার সাথে কাজ করতে তোমার সমস্যা হবে না। এরিক, কাল থেকে তোর ছুটি, আমি আসি। ফিনিক্স দরজাটা খুলে চলে গেল। এরিক অগ্নি দৃষ্টিতে তাকিয়ে আছে ফিনিক্সের যাওয়ার দিকে। রিদিশা এরিকের দিকে তাকাতে আটকে উঠল। জিজ্ঞেস করবে কেন এমন হচ্ছে? চোখগুলো এত লাল কেন হয়ে আছে? অ্যালার্জি সমস্যা আছে নাকি? রিদিশা ভয়ে তোতলাতে তোতলাতে জিজ্ঞেস করে, স্যার, আপনার চোখ লাল হয়ে গেছে কেন? অ্যালার্জির সমস্যা আছে নাকি? বিদিশার কথায় এরিকের রাগ তুঙ্গে উঠল। এতক্ষণের জমিয়ে রাখা রাগ রিদিশার ওপরেই ছাড়বে। এরিক খুব জোরে রিদিশাকে ধমক দিল। এই আপনি বলছো কেন? ভয়ে কেঁপে উঠল রিদিশা। কেবিনের বাইরে এই শব্দ গেলে শিওর সব স্টাফরা এখানে ভিড় জমাতো। পুরো কানা ওই ধমক খেলে কানে শুনতে পাবে শিওর। রিদিশা ভয়ে চুপ করে আছে। তা দেখে এরিক চিবিয়ে চিবিয়ে বলে, খুব মজা লাগছে তাই না? আমাকে তো তোমার সহ্যই হয় না। সারাদিন ফিলিক্স স্যার করতে। নাও, চলে এসেছে সে। এবার তোমার শান্তি? আমার এই 2 বছরের কাঠখড় পোড়ানো সবকিছুতেই পানি ঢেলে দিল বাবা।
আজ বাসায় গিয়ে তার সাথে আমি কথা বলব। কেন নিজের ছেড়ে থাকতেও অন্যকে কোম্পানিতে বসাবে? আমি কি অযোগ্য? এই তোমার কি আমাকে অযোগ্য মনে হয়? আমি একজনের জন্য এত কিছু করেছি, শুধুমাত্র একজনের জন্য। সে কেন আমাকে বুঝে না? সে কেন অবুঝের মতো করে? কেন কেন এই 2টা বছর তার পিছনে পড়ে আছি, সে আমার দিকে ঘুরেও তাকায় না। কত মেয়ের প্রপোজাল আমি রিজেক্ট করেছি, চাইলে কত কত রিলেশন করতে পারতাম, কিন্তু আমি অপেক্ষা করেছি শুধু তাকে আমি হালালভাবে চাই, অথচ তার সামনে গেলেই আমার হাত পা অবশ্যই আসে। তার সাথে কেন আমি স্বাভাবিক হতে পারি না? আমি তাকে কেন বলতে পারি না সে তো অবুঝ নয়? কেন বুঝবে না আমাকে? এই দিদি বলো না, আমি কি দেখতে খারাপ? বিদিশা হতবাক হয়ে গেছে, দিশেহারা লাগছে তার। এরিক কিরকম করে কথা বলতে কখনো দেখেনি। কতটা ভালোবেসে এমন পাগলামো করছে ছেলেটা। বিদিশা কিনা ভাবতো এরিক তার উপরে দুর্বল হয়ে যাচ্ছে, কিন্তু এরিক 2 বছর ধরে একজনকে ভালোবাসে। নিজের ভাবনার জন্য নিজেকেই কালবদ্ধ করে রিদিশা। এরিক কাঙ্ক্ষিত উত্তর না পেয়ে আবারও বেচেইন করে প্রশ্ন করলো, আমি কি সত্যি দেখতে কুৎসিত, খুব বাজে চেহারা? রিদিশা তাৎক্ষণিক মাথা দুদিকে নাড়িয়ে না বোঝালো, গলা নরম করে শান্ত হয়ে পড়ল। তুমি দেখতে খারাপ কেউ কি বলেছে? তুমি তো আমার চেয়েও কত সুন্দর। তুমি হলে সুদর্শন যুবক, আর ভালোবাসা কখনো সৌন্দর্য থেকে হয় না। সুন্দর কত মানুষও ভালোবাসা পায় না, আর কুৎসিত চেহারার মানুষও ভালোবাসার অভাব হয় না। ভালোবাসা তোমার ভাগ্যে থাকলে পাবে তুমি। এরিকের চোখ চিকচিক করে উঠল। রিদিশার হাত ধরে চাকুনি দিয়ে পড়ল। তাহলে আমাকে কি সে ভালোবাসবে? আমার ভালোবাসা কি সে গ্রহণ করবে? আমি 1 বছর ধরে তাকে দূর থেকে দেখেছি, কখনো সাহস করে কাছে যায়নি। যোগ্যতা অর্জন করেছি যাতে সে আমাকে তুচ্ছ-তাচ্ছিল্য না করতে পারে, কিন্তু তবু সে আমার অনুভূতি বোঝার চেষ্টাই করে না। রিদিশার শরীরে বিদ্যুৎ খেলে যাচ্ছে। এভাবে হাত ধরা তার সহ্য হচ্ছে না। রিদিশা হাত দুটো ছাড়িয়ে নিয়ে বলে, তাকে বলে দাও সরাসরি, বুঝতেও পারে। এরিক মুচকি হেসে বলে। আচ্ছা, তোমার কথাই শুনবো তাহলে, আমি তাকে বলবো। রিদিশা শান্ত হয়ে তাকিয়ে আছে। ছেলেটা কতটা উদ্ভট! এও নাকি কাউকে পাগলের মতো ভালোবাসে। মেয়েটা অনেক লাকি, তাই না? এরিকের মাথায় অন্য ভাবনা। ফ্যালিক্সকে কোম্পানিতে বসতে দেয়া যাবে না। আমার জায়গায় অন্তত নয়। বাবাকে কিভাবে বোঝাবো? এখন উপায় কি? বাবাকে কিভাবে বোঝাবো? শত ভাবনার মাঝে এক বৃদ্ধার চেহারা মানুষ পথে ভেসে উঠল। এরিকের চোখে মুখে খুশির জোয়ার বয়ে গেল। মৃদু হেসে বিড়বিড় করে বলল, কিরণমা, কখন থেকে কলিং বেল বাজছে, অথচ কেউ দরজা খুলছে না। এই ভোর সকালে কে এলো? একরাশ বিরক্তি নিয়ে ঘুমের ঝুলো ঝুলো চোখে বিছানা থেকে উঠে রিদিশা। ছুটির দিনে একটু ঘুমাতেও পারবো না শান্তি মতো। গ্র্যান্ড পাপা হয়তো ঘুমোচ্ছে, তাই দরজা খোলা হয়নি। রিদিশা ঢুলতে ঢুলতে নামছে সিঁড়ি দিয়ে। দরজা খুলে একটা ছেলেকে দেখলো রিদিশা। ছেলেটা উল্টো ঘুরে আছে। তা দেখে রেগে মেগে রিদিশা বলল, এই, আপনার কি ম্যানার নেই? এত সকালে কেউ কারোর বাসায় আসে? আসছেন ভালো কথা, এতবার কলিং বেল দেওয়া লাগবে কেন? আমার ঘুমের 12টা বাজানো। আপনাকে তো। ছেলেটা এদিকে ঘুরতে রিদিশার পকর পকর অফ হয়ে যায়। মুখটা হা করে তাকিয়ে আছে রিদিশা। এরিক এত সকালে তার বাসায় কি করছে? সে স্বপ্ন দেখছে না তো? রিদিশার অবাক হওয়া চোখ দুটো দেখে ভাবান্তর ঘটল না এরিকের। সে যেন জানতো রিদিশাই দরজা খুলবে। সে রিদিশাকে আকামাথা নিরীক্ষণ করলো, তারপর ভ্রু কুঁচকে বলল, আমার ম্যানার আগে ছিল, একটা মেয়ের জন্য ম্যানারলেস হয়ে গেছি, তা তো তুমি জানো। বাই দ্য ওয়ে, ইউ আর লুকিং সো হট। এভাবে আমার সামনে এলে অন্য কেউ হলে কি হতো? এভাবে কারো সামনে যেও না রিদিমণি। বিনা ব্যাগকে হার্ট অ্যাটাক হয়ে যাবে যে কারো। সবাই আমার মতো কন্ট্রোল করতে পারবে না।
এরিক চোখ টিপ দিয়ে মিটিমিটি করে হাসছে। রিদিশার গা জ্বলে ওঠে। নিজের দিকে তাকিয়ে দেখে কি শার্ট আর প্লাজো পরা। রিদিশা উল্টো ঘুরে দেয় দৌড় উপরে। তাকে আর পায় কি একটা বিব্রতকর অবস্থা। এরিক হাসতে হাসতে বাড়িতে ঢোকে। দরজা লক করে দিয়ে কাঙ্ক্ষিত রুমের দিকে আগাতে থাকে। রিদিশা নিজের রুমে এসে দরজা লাগিয়ে দেয়। দরজায় পিঠ ঠেকিয়ে জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে। বুকের হৃদযন্ত্রটা ড্রিম ড্রিম শব্দ তুলে কাঁপছে। এই অবস্থায় এরিকের সামনে গিয়েছে, ভাবতেই গাল দুটো লজ্জায় লাল হয়ে যাচ্ছে। ছেলেটা কি নাকি ভাবছে। আর যাই হোক, এরিকেই বাসায় গেল। সে কি করে জানলো আমি এখানে থাকি? এরিক তোমাকে দেখে একটু চমকায়নি? ওকে জানি আমি এখানে থাকি? আচ্ছা, ও এখানে কেন এসেছে? বিদিশা 7-5 ভাবনা বাদ দিয়ে তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে আসে। তারপর ড্রয়িং রুমের উদ্দেশ্যে রওনা দেয়। এখন উদ্দেশ্য একটাই, এরিক কি আছে না নেই তা দেখা। থাকলে এখানে কেন এসেছে তার কারণ জিজ্ঞাসা করা। কিন্তু নিচে গিয়ে যা দেখলো তাতে রিদিশা বিস্ময়ে কিং কর্তব্যবিমূঢ় হয়ে গেল। গ্র্যান্ডমা সোফায় বসে বসে কাঁদছে। এরিক নিচে বসে তার কোলে মাথা দিয়ে রেখেছে। মহিলার ফর্সা নাকটা লাল হয়ে গেছে কান্না করার জন্য। কান্নার হিড়িকে কেঁপে কেঁপে উঠছে গ্র্যান্ডমা। এরিক নিজেও হালকা কাঁদছে, কিন্তু কোল থেকে মাথা তুলছে না। দৃশ্যটা দেখে রিদিশার নিজেও চোখে পানি চলে এসে গেল কেন জানি। আচ্ছা, এরিক গ্র্যান্ডমাকে ধরে এভাবে কাঁদছে কেন? মিসেস ময়ূরীর চোখে পড়ে রিদিশার দিকে। সে চোখ মুছে হাত বাড়িয়ে রিদিশাকে বাংলায় বলল, এদিকে আয় রিদিশা, ওখানে দাঁড়িয়ে আছিস কেন? এদিকে ঝট করে কোল থেকে মাথা তুলে ফেলে। নিজের চোখের পানি আড়াল করার বৃথা চেষ্টা করে। যদিও দাদির বাংলা কথা সে বুঝতে পারেনি, তবুও আন্দাজ করা যায় যে রিদিশাকে এদিকে দেখেছে হয়তো। কান্না করার জন্য চোখ দুটো লাল হয়ে গেছে দুজনে। রিদিশা রোবটের মতো এগিয়ে যায় মিসেস ময়ূরীর কাছে। তার পাশে যেতেই তিনি হাত ধরে রিদিশাকে তার পাশে বসান। এরিক উঠে সামনে পা বাড়ালে মিসেস ময়ূরী ধপ করে তার হাত ধরে ফেলে। এরিক হাতের দিকে তাকিয়ে বলে, গ্রান্ডমা, আজকে যাই, অন্যদিন আসবো। তোমাকে যা বলেছি ব্যাপারটা দেখবে ভালো করে। মিসেস ময়ূরী ফোকলা দাঁতে হেসে ইংরেজিতে বলে, বিপদে পড়লে বুঝি দাদিকে মনে পড়ে, তখন গ্র্যান্ডমা করে ছুটে আসো। তার আগে আমার সাথে ফোনেও যোগাযোগ করো না ভাই, একটু থাক না। তোর দাদুর শরীরটাও ভালো না, ওনাকে একটু দেখে যা। উনি তোর কথা বলে শুধু, বাবা মায়ের মতো হলি একেবারে। তোর ছোট বোনটা আমাদের কথা মনেই করে না দেখছি। তুই একটু থাক না, হয় আজ বিকেলে চলে যাবি না হয়। এরিক দাদির মিনতি আর ফেলতে পারল না। সত্যিই তো কত শত অজুহাতে মানুষ দুটোকে সময় দেওয়া হয়নি। অথচ এই মানুষ দুটো না থাকলে হয়তো এই পৃথিবীর আলো দেখা হতো না। এরিক দাদির পাশে গিয়ে বসে। রিদিশার দিকে একবার তাকিয়ে চোখ জোড়া ফ্লোরে নিবদ্ধ করে। রিদিশা এখনো ঘুরির মধ্যে আছে। কথা শুনে তো মনে হচ্ছে ভদ্রমহিলায় এরিকের গ্র্যান্ডমা। মিসেস ময়ূরী এবার রিদিশার মাথায় হাত রাখলো। রিদিশার ভাবনার এখানেই সমাপ্তি ঘটে। মিসেস ময়ূরী মিষ্টি হেসে বাংলায় রিদিশাকে বলে, জি, তোকে বলতাম না, আমার একটা নাতি আছে, এই যে এরিক তাহসান। ও হচ্ছে আমার সেই আদরের নাতি। আর ওর একটা ছোট বোন আছে, এলিনা তাহসান। আমার এই নাতিকে আমি প্রচণ্ড ভালোবাসি। তুই ওর সাথে কথা বল, আমি নাস্তা নিয়ে আসছি। মিসেস ময়ূরী তাহসান কিচেনের দিকে চলে গেল। এই বয়সে এসে সে নাস্তা নিজে তৈরি করবে। তেজ আছে বলতে গেলে এখনো। এরিক নিজের মধ্যকার দূরত্ব একটু খুঁচিয়ে দিয়ে রিদিশাকে ফিস প্রশ্ন করে, গ্রান্ডমা তোমাকে বাংলায় কি বলেছে আমি না বুঝতে পারিনি। জাস্ট এরিনা নামটা বুঝেছি। এরিনা আমার ছোট বোন, অনেক মিষ্টি একটা মেয়ে। তোমাকে একটুও জ্বালাবে না, তোমার সাথে অনেক সুন্দর ব্যবহার করবে। দেখো। রিদিশা চমকে এরিকের দিকে তাকায়, কপাল কুঁচকে প্রশ্ন করে, তোমার বোন আমাকে জ্বালাবে কেন? আমি কি ওর কাছে গিয়ে বসে থাকবো? এরিক নিজের চোখ দুটো বন্ধ করে ফেলে। শিট, আবারও ভুল জায়গায় সে ভুল কথা বলেছিল। কন্ট্রোল হারাচ্ছে কেন বারবার? রিদিশা কি কিছু বুঝে ফেলেছে? রিদিশা হা করে এরিকের বন্ধ চোখের দিকে তাকিয়ে আছে। ঘন পাপড়ি বিশিষ্ট চোখ দুটো এত সুন্দর লাগছে। বদ্ধ চোখ দুটো খুব করে টানছে রিদিশাকে। ওই চোখে অধর ছুঁয়ে দিলে কি হবে? ধুর, কি উল্টা পাল্টা ভাবছি আমি।
ও আমার ছোট ভাইয়ের মতো। হুম। এরিক পিটপিট করে চোখ খুলে তাকায়। রিদিশা ভ্রু নাচিয়ে বলে, কি বলছো না কেন? তোমার বোন আমাকে জ্বালাবে কেন? এরিক ঠোঁট কামড়ে কথা সাজিয়ে নেয়। রিদিশার দিকে তাকিয়ে বলে, আসলে কথাটা ওভাবে বলিনি, বলেছি যে আমার বোন এতই ভদ্র যে যে কেউ তার কাছে গেলে তাকে একটুও জ্বালাবে না। ওটাই তোমাকে উদাহরণ দিয়ে বুঝিয়েছি। আচ্ছা জ্ঞানমা, তোমাকে তখন কি বলেছে? রিদিশার এরিকের কথা কতটুকু বিশ্বাস হলো সে জানে না, তবুও উদাসীন হয়ে ইংরেজিতে বলল, তোমার গ্র্যান্ডমা বলেছে তোমার সাথে কথা বলতে, সে নাস্তা নিয়ে আসছে। এরিক মুচকি হেসে বলল। এই ও মাই ডিয়ার সুইট জ্ঞানমা। মিসেস ময়ূরী একটা ট্রেতে করে কিছু খাবার এনে টেবিলে রাখে, তারপর মুচকি হেসে বলে, কাজের সময় সুইট গ্র্যান্ডমা, তাই না? আর এমনিতে বুড়ি গ্র্যান্ডমা। এরিক উঠে তার দাদিকে জড়িয়ে ধরে পেছন থেকে, দাদির গালে একটা চুমু দিয়ে বলে, আরে জ্ঞানমা, তুমি সব সময় সুইট। জ্ঞান পাপা তোমাকে বিয়ে না করলে আমি নিজেই বিয়ে করতাম তোমাকে। এত সুইট একটা বউ থাকলে আর কি লাগে। রিদিশা মুখ টিপে হাসছে এরিকের কথা শুনে। মিসেস ময়ূরী তখন মুচকি হেসে বলে, রিদিশাও কিন্তু অনেক সুইট। আমরা বাংলাদেশের সব মেয়েরাই সুইট। এরিক থতমত খেয়ে গেল দাদির কথায়। দাদির কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, তুমি কি আমাকে মারার প্ল্যান করেছো জ্ঞানমা? এই মেয়ে এসব শুনলে আমাকে বিয়ান্দবন পাঠাবে। তুমি যত মজা করো যাই করো, আমাদের 2 বছরের কষ্ট মাটিতে মিশিয়ে দিও না প্লিজ। রিদিশা হাসি থামিয়ে সিআইডির মতো তাকিয়ে আছে দুজনের দিকে। এরা দাদি নাতি কি ফুসুর ফুসুর করছে রে জানে। এরিকের কথায় মিসেস ময়ূরী খিলখিলিয়ে হেসে উঠে, হাসতে হাসতে বলে, চিন্তা কইরো না নাতি, তীরে এসে তোরি ডুবতো না, আমি তোরির রশি ধরে থাকবো। রিদিশার কথা আগামাতা কিছু না বুঝে পরীক্ষার খাতার 7 নং সৃজনশীল প্রশ্নের উত্তর ঘয়ের হাতের লেখার মতো তাকিয়ে রইল। তাকে এখনো কমেডি শো দেখাতে বসানো হয়েছে নাকি কে জানে। কতক্ষণ তার প্রশংসা করছে, কতক্ষণ ফুসুর ফুসুর করছে। এরিক মাথা চুলকে একটা হাসি দিয়ে মনে মনে বলে, আমার এই জ্ঞানমাই এখন সব ঠিক করতে পারবে, কিন্তু সে খুশির চালে আমাকে নদীতে ফেলে নিজে নৌকা ভ্রমণ না করলে বাঁচি। ফেলিক্স, অপেক্ষা করো, বাবা তোমার খেল এবার শেষ করবে। আমার জ্ঞানমা, আমার দাদু ভাইকে বিয়ে করবি রিদিশা? আগলে রাখতে পারবি আমার এরিক দাদু ভাইকে? কথাটা ডাইনিং টেবিলে যেন ছোটখাটো বিস্ফোরণ ঘটালো। দাদুকে বেশ স্বাভাবিক দেখা গেল। রিদিশা কেবল খাবারের লোকমা মুখে দিচ্ছিল। এই কথা শুনেই লোকমা হাত থেকে পড়ে গেল। রিদিশা বিস্ফোরিত নয়নে মিসেস ময়ূরী হাসানের দিকে তাকান। তার মনে হচ্ছে ভূমি কাঁপছে চারপাশে। চারপাশে ঘূর্ণিঝড়, সিডোর, আইলা সহ সব হয়ে যাচ্ছে। এরই হতভম্ব হয়ে গেছে দাদির কথায়। সে কখনো ভাবেনি তার দাদি এভাবে বিয়ের প্রস্তাব দেবে, যার জন্য সে এত সময় অপেক্ষা করলো। আর দাদি এক কথাতেই বলে দিল। এরই হাত ধুয়ে কোনো দিকে না তাকিয়ে সদর দরজার দিকে যেতে থাকে। রিদিশা নিজেও হতভম্বের মতো এরিকের যাওয়ার দিকে তাকিয়ে আছে। মুখ থেকে কোনো কথা বের হচ্ছে না। মিসেস ময়ূরী তাহসান গলা উঁচিয়ে এরিককে বললেন, আরে দাদু ভাই, কই যাস? লজ্জা পাইছিস নাকি? এরিক কোনো কথার জবাব দিল না। সে হন নিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল। এখানে থাকলে রিদিশা তাকে খুনও করবে সেও। এলেন ফোকলা দাঁতে হাসলেন, রিদিশার দিকে তাকিয়ে বললেন, বুঝলে দাদু ভাই, আমার নাতিটা একটু লজ্জা বেশি। রিদিশা এরিকের দাদুর কথায় বোধহয় সব থেকে বেশি অবাক হলো। এরিক নাকি লাজুক, এই কথা পৃথিবীর সবাই মিলে কিংবা এলিয়েন গোষ্ঠী এসে বললেও রিদিশা বিশ্বাস করবে না। ময়ূরী রিদিশার দিকে তাকিয়ে বলল, কি হলো রিদিশা? উত্তর দিলে না যে? দিদি ভাই, এরিককে কি তোমার পছন্দ না? রিদিশা কি বলবে মাথা কাজ করছে না। এরিক কে সে বিয়ে করবে? সিরিয়াসলি? এই ছেলের সাথে সারা জীবন থাকা সম্ভব না। রিদিশা মুখ তুলে তার প্রথম যুক্তি দাঁড় করিয়ে বলল, দেখো গ্র্যান্ডমা, এখানে পছন্দ অপছন্দের বিষয় আসছে কেন? তুমি কি জানো না এরিকের চেয়ে আমি 3 বছরের সিনিয়র? ওকে বিয়ে করা অসম্ভব। রিদিশা আশার আলো নিয়ে তাদের উত্তরের অপেক্ষায় তাকিয়ে আছে। মিসেস ময়ূরী মৃদু হেসে বললেন,
এখানে ছোট বড় এর প্রশ্ন আসছে কেন? আর যখন তুমি বয়সের প্রসঙ্গ টানছো তখন বলবো আমাদের ধর্মে জায়েজ আছে বয়সের ব্যবধানে এভাবে বিয়ে করার। যদিও আমরা তার মতো মহামানব নই, তবুও বলি আমাদের নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু তার চেয়ে বয়সে অনেক বড় নারীকে জীবনসঙ্গী নির্বাচিত করেছিলেন। তাদের কি অশান্তি ছিল? তাদের মধ্যে যে প্রেম মহব্বত ছিল এমন জুটি বিরল। তাই বয়সের প্রসঙ্গ টেনে এনো না এখানে। বিদিশা অস্বস্তি ফিল করছে। এলিন হা করে মুগ্ধ হয়ে ময়ূরীর কথা শুনছে। আজ এই বয়সে এসেও ময়ূরীর বলার প্রতিটা কথাই যে ছন্দ খুঁজে পায়। রিদিশা জোর দিয়ে বলে, আচ্ছা মানলাম বয়সের প্রসঙ্গ আর টানছি না, কিন্তু আমি এরিককে কখনোই চোখে দেখিনি। ওকে বিয়ে করা আমার পক্ষে অসম্ভব। ওর সাথে আমি 1 মিনিটও থাকতে পারবো না। ওর সাথে আমার 1 মিনিটও বনে না। সারাক্ষণ ঝগড়া লেগে থাকে। সেখানে সারা জীবন থাকার কথা মানে ইম্পসিবল। মিসেস ময়ূরীর মুখটা কালো হয়ে গেল। সে চোখের চশমাটা খুলে চোখের পানি মুছলেন। কণ্ঠ খাদে নামিয়ে শুদ্ধ বাংলায় বললেন, রিদিশা, কখনো তো কিছু চাইনি তোমার কাছে। আজ আমি নিষ্ঠুর হয়ে আমার নাতির জন্য তোমাকে চাইছি। বিদিশা বাক বিমূঢ় হয়ে বসে আছে। এরিক তার সাথে প্রথম দিন থেকে যেভাবে চলেছে তাতে বোঝাই যায়নি এরিক তাকে আগে থেকে চেনে কিংবা এত ভালোবাসে। আচ্ছা, সত্যি কি ভালোবাসে? ভালো তো সেও বেসেছিল আবিরকে। কই, আবির তো বুঝলো না। এরিক ভালোবাসলে বাসুক, তার কি? সে সারা জীবন আবিরকেই নিজের মনে জায়গা দিয়ে রাখতে চায়। মিসেস ময়ূরীর কণ্ঠ দুর্বল শোনালো। সে ফুপিয়ে কেঁদে উঠল। একজন দাদি তার নাতিকে কত ভালোবাসে তাই এনাকে না দেখলে হয়তো রিদিশার জানা হতো না। রিদিশা কথা বলতে পারছে না। মনে হচ্ছে কোনো অদ্ভুত শক্তি তার গলা চেপে ধরেছে। রিদিশা অনেক কষ্টে মুখ খুলে বলল, দেখুন দাদি, আমি একজনকে ভালোবাসি। আমার প্রথম ভালোবাসা। তাকে কি করে ভুলে যাই? আমি চাই না তার জায়গা অন্য কাউকে দিতে। ক্ষমা করুন, আমি আর নিতে পারছি না। আচ্ছা, আমি তো এই 3 বছরে কোনো কারোর সাথে দেখা করতে দেখলাম না তোমায়। তুমি যাকে ভালোবাসো সে কি বাংলাদেশে? সে কি তোমায় ভালোবাসে? রিদিশা নিভে যায়। কি উত্তর দেবে সে? কার জন্য কান্না করছে? যে তার ছোট বোনের স্বামী? সমাজ কি বলবে? রিদিশা নিচের ছোটছে কামড়ে কান্না থামায়। ভেজা কণ্ঠে বলে, সে আমাকে কখনোই ভালোবাসেনি। সে আমার ছোট বোনকে ভালোবেসেছে। সে আমার ছোট বোনের স্বামী। সে হয়তো জানেও না আমি তাকে ভালোবাসি, তবুও খুব পুড়ে তার জন্য। তার কথা মনে হলেই আমি এলোমেলো হয়ে যাই। ভালোবাসাটা একতরফা ছিল, তবুও আমি ভুলতে পারি না সে কেন আমায় ভালোবাসলো না। ময়ূরী রিদিশার মাথায় হাত বুলিয়ে বলে, দিদি ভাই, দুনিয়াটা এমনই রে। দেখ, এরিকও তোকে একতরফা ভালোবাসে 2 বছর ধরে। তুইও তো জানিস একতরফা ভালোবাসায় কত কষ্ট। তুই আমার দাদু ভাইটাকে এত কষ্ট দিবি? ওরও তো আক্ষেপ থেকে যাবে যে তুই ওকে ভালোবাসলি না। রিদিশা শুকনো হেসে বলে, ভালোবাসা শব্দটা শুনলেই কষ্ট হয়। এটা কোনো 4 অক্ষরের শব্দ নয়। এটা মানুষের অনুভূতি শেষ করে দেওয়ার ক্ষমতা রাখে। এটা একটা শব্দ নয়, অনেক কষ্ট এখানে আবদ্ধ। ভালোবাসা যার একবার এই রোগে ধরেছে সেই জানে এর নিরাময় নেই। রিদিশা ফুপিয়ে কেঁদে ওঠে। তখনই ভেসে আসে একটা পুরুষ কণ্ঠস্বর, একটা সুযোগ কি দেওয়া যায় না? আবহাওয়াটা কেমন যেন রাশ ভারী লাগছে। বিষণ্ণ লাগছে বাতাসে। দম বন্ধকর পরিবেশের মধ্যে এরিকের কণ্ঠ যেন সাইলেন্ট ঘূর্ণিঝড়ের আভাস দিল। একটা কালো গোলাপের বুফি নিয়ে দাঁড়িয়ে আছে এরিক। তার চেহারা শান্ত, দেখে মনের অবস্থা বোঝার উপায় নেই। রিদিশার ময়ূরে তাকিয়ে আছে সদর দরজায় দাঁড়ানো এরিকের দিকে। এরিক এগোতে এগোতে বলে, সবাই কি এক হয় দিদিমণি? আমাকে কি একটু সুযোগ দেওয়া যায় না? আমাকে একটু ভালোবেসে দেখো। তোমাকে ভালোবাসার চাদরে মুড়িয়ে রাখো। তোমার কষ্ট পাওয়ার কারণ আমি কখনো, বিশ্বাস করো, তোমাকে সবসময় আগলে রাখবো।
তুমি চাইলে বছর বছর বাচ্চার মা বানিয়ে দেবে। প্লিজ অ্যাকসেপ্ট মি। রিদিশার চোখ ছানা পড়া হয়ে গেল এরিকের কথায়। অস্বস্তিতে গলা কেউ চেপে ধরেছে মনে হচ্ছে। সময় কাটছে না কেন? সে আর চোখে মিসেস ময়ূরীর দিকে তাকালো। তিনিও মুচকি মুচকি হাসি দিয়ে তাকিয়ে আছে। রিদিশা এরিককে বেসরম প্রাণী মনে হচ্ছে। গুরুজনের সামনে কেউ এভাবে কথা বলে? এই ছেলের লাজ লজ্জা কিছুই নেই। ছিমার্কা কথাবার্তা, কি লাগামহীন এই ছেলে। এর মুখটা সুই দিয়ে সেলাই করার মতো ভয়ঙ্কর ইচ্ছেটা দমিয়ে রাখলো রিদিশা। রেগে কটমট করে তাকিয়ে বলল, দেখলে দাদি, তোমার নাতি কত লাগাম ছাড়া। এর সাথে তুমি আমাকে সারা জীবন রাখার প্ল্যান করছো? কখনো না। এরকম একটা অসভ্য ছেলেকে আমি কখনো বিয়ে করবো না। রিদিশা গটগট করে সিঁড়ি বেয়ে উপরে চলে গেল। নিজের রুমে গিয়ে দরজা লাগিয়ে দিল। বিছানার উপর হাত পা ঝুলিয়ে বসলো সে। মস্তিষ্কটা ফাঁকা ফাঁকা লাগছে, বড্ড ক্লান্ত লাগছে। সব চিন্তা ভাবনা সাইডে ফেলে চিত হয়ে শুয়ে পড়ল রিদিশা। ঝড় টর্নেডো এলেও সে উঠবে না, বড্ড ঘুম পাচ্ছে। মিসেস ময়ূরী তাহসান আর এরিকে জোরে হেসে উঠল। ময়ূরী নাতির কান ধরে নিজের পাশে বসলো। রাগী মুখ নিয়ে বলল, কোথায় গিয়েছিলি হতচ্ছাড়া? এতদিন আমার কান পচিয়েছিস ভালোবাসা ভালোবাসা করে। যখনই বিয়ের কথা বললাম অমনি বাবার মতো সুরসুর করে পালালি। এরিক ব্যথায় চোখ মুখ কুচকে ফেললো। হালকা আর্তনাদ করে পড়ল। আর জ্ঞানমা সারও লাগছে তো আমার। গ্র্যান্ডমা হেসে কান ছেড়ে দিল। এরিক কান ডলতে ডলতে বলল, এভাবে কেউ ধরে? এগুলো আমার বইয়ের জিনিস। তুমি ধরে ধরে সেকেন্ড হ্যান্ড বানিয়ে দিচ্ছো কেন? আর বুড়ি শোনো, তখন আমি পালিয়ে যাইনি। আমি মোটেও তোমার ছেলের মতো ভীতু নই। আমি কালো গোলাপের বুকে টানতে গিয়েছিলাম। এটা রীতিকে দিয়ে দিই, এটা ওর খুব পছন্দের। আচ্ছা দাদি, ও কি সত্যি আমাকে অ্যাকসেপ্ট করবে? মিসেস ময়ূরী তাহসানের মুখে হাসি ফুটে উঠল। সে গর্ব করে বলল, আমার এমন সুদর্শন নাতিকে রিজেক্ট করার ক্ষমতা রিদিশার নেই। ও অবশ্যই তোকে মেনে নেবে, তবে তোকে ওর পিছে পড়ে থাকতে হবে। নিজের প্রতি ওর ভালোবাসা তৈরি করতে হবে, ঠিক তোর দাদু যেমন আমার পিছে পড়ে থাকতো। তোর প্রতিটা কাজ যেন ওর ভালো লাগে, আর পারলে ওকে একটু জেলাস ফিল করাবে, তাতেই কাজ হয়ে যাবে। ও যাকে ভালোবাসে তাকে নিয়ে ভয় নেই। সে তো ওর ছোট বোনের স্বামী, তাই এখন কিভাবে ওকে নিজের করতে পারো সেই চিন্তা করো। এরিক গভীর মনোযোগ দিয়ে প্রতিটি কথা শুনল। এরপর দাদির দিকে তাকিয়ে বলল, দেখো জ্ঞানমা, তুমি অনেক ভালো পরামর্শ দিয়েছো, তবে এই বিষয়ে আমার জ্ঞান পাপার পরামর্শ নেওয়া উচিত। বলো তোমাকে কিভাবে পটিয়েছে সেটা শেখা উচিত। এই বিষয়ে তো সে পটু, তুমি সাইডে চাও। এরিকের কথায় মিসেস ময়ূরী তাজ্জব বনে গেল। সে নিজে এত কিছু করলো, অথচ তার নাতি দাদুকে বেশি গুরুত্ব দিচ্ছে। এরিক সেদিকে না তাকিয়ে উঠে দাঁড়ালো। চিৎকার করে, ও গ্র্যান্ড পাপা, ও গ্র্যান্ড পাপা বলতে বলতে এলিনের রুমে গেল। মিস্টার এলিন ম্যাগাজিন পড়ছিলেন। এলিনের চেঁচানোতে সে উঠে বসলো। এবার হয়তো তাকে কাজে লাগবে। এরিকের কথায় সায় দিয়ে এলিন বলল, আয় ভিতরে আয়, সারের মতো না চেঁচিয়ে কাছে আয়। এরিক গিয়ে এলিনের গা ঘেঁষে বসলো। তার আঁকা মাথা নিরীক্ষণ করে বলল, জ্ঞান পাপা, তুমি কি জানো তুমি এখন কতটা ইয়ার আছো? পাশাপাশি বেশ স্ট্রং আছে। তোমাকে আর একটা গ্রামে এনে দিলে তুমি পারবে না আমাকে 1 বছরের মধ্যে একটি ফুপ এনে দিতে? বলো পারবে না? দিদির সাথে একটি ফুপি শাশুড়ি লাগবে। নাতির মুখে এমন কথা শুনে এলিন ভেড়া চাকা খেয়ে গেল। সে যেন রেগে কিছু বলতেও ভুলে গেল। মিসেস ময়ূরী দরজার ওপাশ থেকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। মিস্টার এলিনের চোখ ময়ূরীর উপর পড়তেই তার মুখটা অসহায় হয়ে গেল। ময়ূরী চোখ কটমট করে তাকালো এলিনের দিকে। এই বয়সে সে প্রেয়সীর রাগী রূপ দেখে এলিন যেন আবার প্রেমে পড়ল। এলিন দুজনকে আর চোখে দেখে বলল, জ্ঞান পাপা, তুমি ভয় পেও না। জ্ঞানমা কিছু বলবে না। তুমি আমাকে ফুপি দিতে পারবে কিনা সেটা বলো, নাহলে আমি জ্ঞানমাকে বিয়ে করিয়ে দিচ্ছি। সেই ফুপির ব্যবস্থা করব। এবার ময়ূরী আর দাঁড়িয়ে থাকলো না। সে তেড়ে এসে এলিনকে কান ধরে দাঁড় করালেন। রেগে বললেন, খুব শখ না আমাদের বিয়ে করানোর? দাঁড়াও, আমার রিদিশাকে আমি বিয়ে দেব, তুমি দেখবে আর জ্বলবে। এরিকের মুখটা একটুখানি হয়ে গেল। সে চোখ দিয়ে দাদিকে বোঝাচ্ছে এমনটা না করতে। এরিক মুখ জোরপূর্বক হাসি ফুটিয়ে পড়ল।
দেখো সারো জ্ঞানমা, লাগছে, আমি কিছু বলি না, কিছু করবে না তুমি। আমি যথেষ্ট, বিদিশার জন্য আমি যথেষ্টই আছি। আমি ভালো ছেলে জ্ঞান বাবা, তুমি বরং আমাকে মেয়ে পটানো সবই ওইদিকে পটানোর কিছু ট্রিক শিখিয়ে দাও। আমি বাসায় যাব, আব্বু আম্মু আর এলিনা চিন্তা করছে হয়তো। দুজনেই ফিক করে হেসে দিল এরিকের কথায়। এরিক নিজেও তার মেলালো তাদের সাথে। দরজার পাশ থেকে সবটা দেখল রিদিশা, তার বুকটা বিষিয়ে উঠল। এদের মাঝে এত ভালোবাসা কেন? সে আবারও ছুটে গেল নিজের রুমে। সবকিছু বিষাক্ত লাগছে। 2টা ঘুমের ওষুধ খেয়ে শুয়ে পড়ল। একটু ঘুমানো দরকার। এরিক বাসায় যেতেই তার মা এলিজা তীক্ষ্ণ দৃষ্টিতে ছেলের দিকে তাকালেন। ছেলের দিকে তীক্ষ্ণ গলায় প্রশ্ন ছুড়লেন। সারাদিন কই ছিলে? এরিক মায়ের কথায় থেমে গেল, মৃদু হেসে জবাব দিল। আমার খোঁজ রাখার সময় আছে বুঝি তোমার? ফেলিক্স এসেছে তো, যাও তাকে কোলে নিয়ে বসে থাকো। নিজে ছেলে থাকতেও তাকে কোম্পানিতে বসাবো তোমার। তার প্রতি এতই দরদ, যাও না তার কাছে, আমার খোঁজ নিতে এসো না। এলিজার মতো খারাপ হয়ে গেল ছেলের কথায়। সত্যি কি ছেলেকে সময় দেওয়া হয় না তার? আর ফেলিক্সকে হিংসা করছে তার ছেলে। কালকে সব বুঝতে পারবি এরিক, ফেলিক্সকে কেন কোম্পানিতে বসাতে চেয়েছি সব বুঝতে পারবি। কোনো মা বাবাই চায় না তাদের সন্তানের বিপদ হোক, তোকে বাঁচাতে এত কিছু করা। তুই তো আমাদের নিষ্ঠুর ভাবছিস, তোর পিছে এত বড় ষড়যন্ত্র হচ্ছে যার এক কোণাও তুই জানিস না। এলিজা সাবধানে চোখের কোণে আঙুল দিয়ে পানিটা মুছে ফেললো। সন্তানের জন্য যতই করুক না কেন, সেটা কখনোই তারা দেখে না। তাদের চাহিদা পূরণ না হলে তারা হাজার অভিযোগ করবে, কিন্তু পাচ্ছে বাবা মায়ের কষ্টগুলো দেখবে না। এরিক সিঁড়ি দিয়ে উপরে উঠে গেছে। এলিজা সেদিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে। সকালে অফিসে যেতে এরিক কিছুটা অবাক হয়। তার বাবা আর ফেলিক্স একত্রে এসেছে, সাথে তার গ্র্যান্ড মা, গ্র্যান্ড পাপা, এমনকি তার মাও আছে। তারা সবাই যেন এরিকের অপেক্ষা দেখছিল। তখনই তারা ইথানের কেবিনে ঝুঁকে পড়ে। আচ্ছা, কি হতে চলেছে? ফেলিক্সকে কি ইথানের জায়গায় দেবে? এরিকের ভাবতেই খুশিতে মন ভরে ওঠে, কিন্তু ভেতরে তার জন্য বড় চমক অপেক্ষা করছে। বিশ্বাস শব্দটা ভারী আচল। আমরা যাকে বিশ্বাস করি সেই বিশ্বাস নিয়ে খেলা করে, আর যে বিশ্বাসের যোগ্য তার দিকে ঘুরেও তাকাই না। আমরা সবসময়ই প্রথমে ভুল সিদ্ধান্ত নিয়ে পরবর্তীতে সঠিক সিদ্ধান্তে উপনীত হয়েও দ্বিধাগ্রস্ত থাকি। আমরা যে মানুষটাকে বড্ড ভালোবাসি তার থেকে পাওয়া প্রতারণায় আমাদের মনটা পাথর হয়ে যায়। পরবর্তীতে কাউকে ভালোবাসতে গেলেই মনে হয় আবার ঠকবো না তো। এরিকের নিজের দু চোখে বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। ভাই সমতুল্য প্রিয় মানুষটার থেকে প্রতারণা সে নিতে পারছে না। এভাবে কেউ বিশ্বাসঘাতকতা করে? পুরুষ মানুষের নাকি কাঁদতে নেই, কিন্তু এরিকের বাচ্চাদের মতো কাঁদতে ইচ্ছে করছে। হামাগুড়ি দিয়ে কাঁদতে কাঁদতে ইথানকে জিজ্ঞেস করতে গিয়ে ইচ্ছে করে সে কেন এমন করলো। একটুও কি তার বুক কাঁপেনি? একবার ওই মানুষগুলোর কথা কি ইথানের মানুষ পর্টে ভাসেনি? এরিক ছলছল চোখে ইথানের দিকে তাকালো। তার চোখে পানি চিকচিক করছে। কেবিনে অন্য সবাই নীরবতা পালন করছে। তারা এরিককে সময় দিচ্ছে নিজেকে সামলানোর। এরিক ছোটবেলা থেকে ইথানকে বড় ভাইয়ের মতো সম্মান করেছে। বিশ্বাস, ভরসা ও ভালোবাসা এরিকের মনের সর্বদা ইথানের স্থান পরিপূর্ণ ছিল। এরিক বাচ্চাদের মতো ঠোঁট ফুলিয়ে ইথানের হাত ধরে ঝাঁকি দিয়ে ভাঙা গলায় বলল, ব্রো। এরিকের একটুখানি কথাই যেন সবাই কেঁপে উঠল। কিন্তু প্রতারক ইথানের তেমন কোনো পরিবর্তন হলো না। সে বুঝতে পারল না এরিকের মনের অবস্থা। সে কি আদৌ বুঝতে পারছে না তার এই কাজে ছেলেটার মনে ভাঙচুর হচ্ছে? ফেলিক্সও নির্বাক হয়ে তাকিয়ে আছে ফিওনা আর ইথানের দিকে। সে কল্পনাতেও ভাবেনি তার ভালোবাসার প্রেয়সী এমন ধোঁকা দেবে। সে ভালোবাসার মানুষটির থেকে এত বড় প্রতারণা কোনোভাবেই মানতে পারছে না। তবুও কাউকে কিছু বুঝতে দিচ্ছে না। আর ইথান, সে তো ফেলিক্সের বেস্ট ফ্রেন্ড ছিল। সে কি করে পারলো এভাবে প্রিয় বন্ধুর পিঠে ছুরি মারতে? ফেলিক্স একটা ঢোক গিলে নিজেকে শান্ত করলো। সে দেখতে চায় এরিক কি করে। ইথানের থেকে কোনো উত্তর না পেয়ে এরিক আবারও ইথানের হাত ধরে বলে, বড়, ওরা কি বলছে এসব? তুমি বলো না এসব মিথ্যা। ওরা সবাই ভুল বলছে, তাই না? আমি তো তোমাকে অনেক ভালোবাসি ব্রো। তুমি কেন আমাকে মারতে চাইবে? তুমি তো আমাকে অত ভালোবাসো, তুমি কেনই বা রিদিশাকে মারতে চাইবে? তুমি কি জানো আমি তোমাকে যেমন ভালোবাসি, আমি রিদিশাকেও অনেক ভালোবাসি। তুমি কেন আমার ভালোবাসাকে মারতে চাইবে? ওরা ভুল বলছে বলো, তাই না? তুমি কি আমাদের ক্ষতি চাইতে পারো? ওপরও বলো না, ওরা সবাই তো মিথ্যা বলছে, তাই না?
ইথান নিজেকে আর কন্ট্রোল করতে পারল না, ছাড়ি দিয়ে এরিকের হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নিল। এরিককে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। উপস্থিত সবাই আটকে উঠল। ফেলিক্স ছুটে গিয়ে চাপটে ধরল এরিককে। ইথান রেগে গিয়ে বলল, না না, সব কিছুই মিথ্যা না, আমি তোকে আর রিদিশাকে দুইটাকেই মারব। এরপর ফেলিক্স বাধা হলে তাকেও সরিয়ে দেব, যেমন সরিয়েছি লিও আর পেটারকে। এত বছর ধরে অপেক্ষা করেছি এই প্রপার্টির জন্য। আমি আর নাটক করতে পারছিলাম না। ভেবেছিলাম ফিওনাকে দিয়ে তোকে হাত করে প্রপার্টি ওর নামে লিখিয়ে নেব। এরপর ওর থেকে প্রপার্টি নেয়া কোনো ব্যাপারই না। যদি ভালোয় ভালোয় না দিত মেরে দিতাম। প্রথমে ছোট ঝামেলা দুটোকে সরিয়েছি, এখন বড়গুলো কাল হয়ে দাঁড়িয়েছে। এরিক সহ উপস্থিত সবাই যেন বাকহারা হয়ে গেল। মিসেস এলিজার বুকটা হাহাকার করে উঠল। তার আদরের ছোট ছেলে লিওকে এই ইথান খুন করেছে। এটা মানতে তার কষ্ট হচ্ছে। নিজের প্রিয় বান্ধবীর ছেলেকে নিজের ছেলের মতোই ভালোবাসতো সবসময়, আর সেই কিনা লোভে পড়ে এত বড় ক্ষতি করলো। ফেলিক্স আর পারল না নিজেকে সামলাতে। ছোট ভাই হারানোর কষ্টটা যেন তাজা হয়ে উঠলো আবারও। সে এরিককে ছেড়ে গিয়ে ইথানের কলার চেপে ধরলো। বুক বরাবর একটা খুশি দিয়ে বলল, এত লোভ ইথান, তুই আমার ভাইটাকেও ছাড়লি না? পেটার, আমার ছোট ভাইটা কি দোষ করেছিল যে তুই ওকে মেরে দিলি? যখন মম চিৎকার করে পেটারের জন্য কাঁদছিল, গিয়ে কত নাটকটাই না করলি। আর আর লিউ তো আর আর লিউ তো এরিকের ছোট ভাই ছিল, ওই ছেলেটাকেও ছাড়লি না? তুই মানুষ না, তুই একটা জানোয়ার। তো ওকে আমি মেরেই ফেলবো বাস্টার্ড। তোর জন্য আজও আমার মামিমা আর মা শান্তিতে একটু ঘুমাতে পারে না। তাদের ছোট ছেলে হারানোর কষ্টটা আজও মাথা চাড়া দিয়ে ওঠে। তুই কি করে আমাদের ফুলের মতো ভাই দুটোকে মারলি? হ্যাঁ, তুই কোনো সুস্থ মানুষ না। ফেলিক্স নাক বরাবর ঘুষি মারে আবারও। ইথান ছিটকে পড়ে। এরিক গিয়ে ফেলিক্সকে ধরে। ফেলিক্সকে কোনোভাবেই থামানো যাচ্ছে না। সে আজ হিংস্র হয়ে উঠেছে, কিন্তু ইথান প্রতিঘাত করছে না কেন? এরিক ফিউনার দিকে তাকায়। ফিউনা এরিকের তাকানো দেখে ভয়ে সিটিয়ে গেল। চোখ দুটো বন্ধ করে সে গডকে স্মরণ করে। এরিক ঠান্ডা কণ্ঠে বলে, ফিওনা, তুমি কেন আমার ভাইকে ঠকালে? তুমি তো এমন ছিলে না, এত লোভী কি করে হলে? ইথানের ছলনায় পড়ে তুমি ফেলিক্স ভাইয়ের সাথে ছলনা করলে। আমি কখনো ফেলিক্স ভাইকে অতটা সম্মান করিনি যতটা আমি ইথানকে করেছি। ফেলিক্স আমার নিজের ফুফাতো ভাই, কিন্তু আমি তাকে অতটাও ভালোবাসি না যতটা আমি রক্তের সম্পর্ক ছাড়াও ইথান ভাইকে ভালোবাসি। ইথান ভাইয়া, তুমি এই প্রতিদান দিলে? ফেলিক্স ভাইয়া তো সবসময় আমার ভালো চেয়ে এসেছে, অথচ আমি তাকেই সহ্য করতে পারলাম না। লিওর মৃত্যুর পর থেকে আমি ভাবতাম লিওর মৃত্যুর পিছনে ফেলিক্সের হাত আছে, কিন্তু কেউ বা জানতো আমি দুধ দিয়ে কালসাপ বসেছি। ফেলিক্স ভাইয়া আমার আসল শুভাকাঙ্ক্ষী ছিল, কিন্তু আমি ইথানের মতো ঠকবাজকে বিশ্বাস করেছি। ফিওনা, তুমি এত নিজ ভালোবাসা কিভাবে ভুলে গেলে? ফেলিক্স ভাইয়ের ভালোবাসায় কোনো খাত ছিল না। কথা ছিল ফেলিক্স ভাইয়া আমেরিকা থেকে ফিরে এলে বিয়ে করবে তোমার, অথচ তুমি দুদিনই এই মানুষটার ভালোবাসা ভুল বললে। আসলেই কি দুদিনে ভুলেছ, নাকি তাকে ভালোবাসাটাই তোমার অভিনয়ের একটা অংশ? ফিউনা কেঁপে উঠল। সে তো আসলে কখনো ফেলিক্সকে ভালোবাসেনি। সে ইথানের কথাতেই নেচেছে সবসময়। ফিউনা ফেলিক্সের দিকে তাকিয়ে চোখ সরিয়ে নিল। হাজার অভিযোগ তার চোখে। মিসেস এলিজা সেন্সলেস হয়ে গেছে। তাকে নিয়ে এলেন। ময়ূরী বাসায় চলে গিয়েছে। যাওয়ার সময় বলে গিয়েছে ইথান আর ফিউনাকে পুলিশে দিতে। এরিকের বাবা স্তব্ধ হয়ে বসে আছে। তার কলিজার টুকরা ছেলেটাও ছাড় পায়নি ইথানের লোক থেকে। ফেলিক্স যদি না থাকতো তাহলে হয়তো এরিককেও অকালে হারাতে হতো। ইথানের নীরবতা ভাবিয়ে তুলছে এরিককে। এরিক ঘড়িতে টাইম দেখলো। অফিস টাইম কবেই পেরিয়ে গেছে। রিদিশা এখনো অফিসে আসেনি কেন? এরিককে চিন্তিত দেখছে নীরব ইথানের মুখে পৌঁছে হাসি ফুটেছে। এরিক ফেলিক্সকে চিন্তিত গলায় বলে, ফেলিক্স, বড় রিদিশা এখনো অফিসে আসেনি, আমার চিন্তা হচ্ছে। ইথান নিস্তব্ধতা ছাপিয়ে শব্দ করে হেসে ওঠে। ফেলিক্সের এরিক তীক্ষ্ণ চোখে ইথানের দিকে তাকায়। ফেলিক্সের বিচক্ষণ মস্তিষ্ক অনেক কিছুই বুঝে ফেলে। সে খেপে গিয়ে ইথানের কলার আবার চেপে ধরে। রাগান্বিত স্বরে জিজ্ঞেস করে, বল, রিদিশার সাথে কি করেছিস? ওকে ওকে কোথায় রেখেছিস? ওর কোনো ক্ষতি করবি না, নয়তো তোকে জানে মেরে দেবো। ইথান নিস্তব্ধতা ছাপিয়ে শব্দ করে হেসে ওঠে। যা পারলে বাঁচাও,
নায়াগ্রা জলপ্রপাতের কাছাকাছি আছে কোথা। লোকেশন ও বলে দিলাম। তোদের জন্য বাচ্চা মেয়েটাকে না জীবন দিতে হবে। ভাবতেই আমার কষ্ট হচ্ছে। ফেলিক্স আর এরিক তীক্ষ্ণ চোখে ইথানের দিকে তাকায়। ফেলিক্সের বিচক্ষণ মস্তিষ্ক অনেক কিছুই বুঝে ফেলে। সে খেপে গিয়ে ইথানের কলার আবারও চেপে ধরে। রাগান্বিত স্বরে জিজ্ঞেস করে। ইথান হাসি মুখেই বলল। ইথান মুখ দিয়ে চু চু জাতীয় শব্দ করল। এরিকা নিজেকে কন্ট্রোল করতে পারল না। রেগে গিয়ে ইথানের পেটে লাথি দিল। চেঁচিয়ে বলল, তুই কারো ক্ষমা পাওয়ার যোগ্য না। আমাদের মধ্যে ভিনদেশে একটা মেয়েকে টেনে বড্ড ভুল করেছিস। তোকে এর মাসুল দিতে হবে। বাবা ওকে পুলিশের কাছে দিবে না। ওকে আর ওই ফিউনাকে আমার ভ্যালিতে নিয়ে যাও। ওখানে সব বোঝাপড়া করব। ফেলিক্স ভাইয়া, তুমি আমার সাথে যাবে। ফেলিক্স দ্রুত মাথা দুলিয়ে সায় দিল। এত মিষ্টি একটা মেয়েকে না জানি ওরা কি অবস্থা করেছে। দুজনে দ্রুত জলপ্রপাতের উদ্দেশ্যে রওনা দিল। ইথান ক্রূর চোখে সেদিকে তাকিয়ে আছে। মাঝে মধ্যে প্রিয় কিছু জিনিসও আমাদের কাছে অপ্রিয় হয়ে ওঠে। এই যে জলপ্রপাত, এটা ছিল এরিকের কাছে সবচেয়ে প্রিয় স্থান। সে নিজেকে সৌভাগ্যবান মনে করত কানাডাতে জন্মগ্রহণ করে। এই জলপ্রপাতের সৌন্দর্যে মুগ্ধ হয়ে বারবার ছুটে এসেছে নায়াগ্রাতে। কিন্তু আজ এই সৌন্দর্য তার চোখে লাগছে না। আজ চোখে কোনো মুগ্ধতা নেই, আছে কোনো না হওয়া প্রিয় মানুষের হারানোর কষ্ট। চোখ দুটো শুধু একজনকে দেখার অপেক্ষাতেই অস্থির হয়ে আছে। ফেলিক্স বুঝতে পারছে এরিকের অস্থিরতা, কিন্তু করবেটা কি? তারও খুব চিন্তা হচ্ছে মেয়েটার জন্য। এরিক সকালের কথা চিন্তা করে। এরিক ক্যাবিনে ঢুকতেই দেখলো ইথান আর ফিউনা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। তারপর ফেলিক্স এসে এরিকের কাঁধে হাত রেখে বলল, এরিক, আমি কখনোই চাই না তোর জায়গা দখল করতে। আমি চাই তুই ভালো থাক, নিরাপদে থাক। এই ইথান আর ফিউনা তোর জন্য নিরাপদ নয়, তাই আমি এসেছি আবারও। কিন্তু তুই তো রিদিশার উপর দুর্বল হয়ে পড়েছিস, সেটারও সুযোগ নিতে চাইছে ওরা। এরিক রেগে ফেলিক্সের দিকে তাকায়। ফেলিক্সের হাতে ঝটকা মেরে সরিয়ে দিল। এরিক তার মা বাবার দিকে তাকিয়ে বলল, দেখো, তোমরা দেখো, খুব ভালোবাসো তাই না এই ফেলিক্সকে? সে আজ আমার সামনে ইথান ভাইকে খারাপ প্রমাণ করতে চাইছে। আর ইথান ভাই এই কোম্পানির পিছে কম পরিশ্রম করেনি। এই ফেলিক্স তো কোম্পানিতে রাজত্ব করতে চায়, তাই আমাদের মধ্যে ঝামেলা বাঁধাতে চাইছে। দেখো, আবার বলছে কি ইথান ভাই রিদিশারও ক্ষতি করবে। আচ্ছা ফেলিক্স ভাই, তোমার লজ্জা করে না নিজের বেস্ট ফ্রেন্ডের সম্পর্কে মিথ্যা কথা বলতে? আর ফিওনা, ওকে তো তুমি ভালোবাসো, ওর নামে মিথ্যা বলছো। ওর সাথে তুমি চিট করতে চাইছো। ছি ফেলিক্স ব্রো, তোমার থেকে এটা আশা করিনি। উপস্থিত সবাই এরিকের দিকে তাকিয়ে আছে স্তব্ধ হয়ে। ছেলেটা কত বিশ্বাস করে ইথানকে, অথচ ইথান এই প্রতিদান দিল। এই বিশ্বাস যখন ভাঙবে, এরিক সইতে পারবে তো? ওর ছোট মনটা ভেঙে যাবে না তো? ফেলিক্স জানে ইথানকে কতটা মানে এরিক, মুখের কথা বিশ্বাস করবে না। তাই সে কিছু ভিডিও ক্লিপ অন করে এরিকের সামনে রাখে। এরিক দেখলো ভিডিওতে ইথান আর ফিউনার চুম্বনরত অবস্থা। থমকে গেল। এটা ইথান ভাইয়া। সে কি করে এমন করলো? চোখ তুলে ইথান আর ফিউনার দিকে অনুভূতির শূন্য চোখে তাকালো। তারপর ফিউনার ওই দিন অপমানের পর এসে ফেলিক্সের কলার চেপে ধরা। সবকিছু দেখে শুনে এরিক স্তব্ধের মতো বসে পড়ে। ইথানের সম্পর্কে এসব আর হজম হচ্ছে না। এরিক, চমকে উঠে এরিক ফেলিক্সের কথায় ভাবনা থেকে সরে আসে। অনুভূতি শূন্য চোখে তাকায় ফেলিক্সের দিকে। ফেলিক্স শুকনো হেসে বলে, আবার ওইসব নিয়ে ভাবছিস? এখন নাম গাড়ি থেকে। রিদিশার লোকেশন আশেপাশেই শো করছে। এরিক শুকনো চোখ গেলে নিজেকে সামনে নেয়। চোখ দুটো তো এসে আবার ভয় হানা দেয়। রিদিশার সাথে যেন খারাপ কিছু না হয়। কোনো মতেই তাড়াতাড়ি গাড়ি থেকে নামে এরিক আর ফেলিক্স। গাড়ি থেকে নামতেই সামনে কিছু লোকের জটলা দেখে এগিয়ে যায় ওরা। মানুষ ঠেলে ভেতরে ঢুকতে স্তব্ধ হয়ে যায় এরিক। হাত পা সম্ভবভাবে কাঁপছে। একই অবস্থা তার কিউট সিনিয়রের। সারা মুখে ছোপ ছোপ রক্ত। মাথার ডান পাশটা থেকে ফিনকি দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে। চোখ মুছে পড়ে আছে মেয়েটা। এরিকের এই অবস্থা দেখে ফেলিক্স দিশেহারা হয়ে পড়ে। উপায় না পেয়ে নিচেই রিদিশাকে কোলে তুলে নেয়। মেয়েটার এই নির্মম অবস্থা দেখে বুক কাঁপছে ফেলিক্সের। ওর সাথে খারাপ কিছু করেনি তো? মাথা দুদিকে নাড়িয়ে সব ভাবনা ছেড়ে ফেলে ফেলিক্স। রিদিশাকে নিয়ে পা বাড়িয়ে দ্রুত এরিককে বলে, ভাই,
আমার তাড়াতাড়ি আয়, ওকে হসপিটালে নিয়ে যেতে হবে। অ্যারিক সম্বিত ফিরে পায় ফেলিক্সের কথায়। দ্রুত গিয়ে গাড়ির পেছনের সিটে বসে। ফেলিক্স রিদিশাকে অ্যারিকের কাছে দিয়ে দ্রুত ড্রাইভিং করতে থাকে। অ্যারিকের হাত দুটো কাঁপছে আবারও। রিদিশার দিকে তাকাতেই বুকটা মোচড় দিয়ে উঠছে। কি নিষ্পাপ মেয়েটা, মনে হচ্ছে ঘুমিয়ে আছে। আজ তার জন্যই ওর এই অবস্থা। নিজেকে নিজে ধিক্কার দিচ্ছে অ্যারিক। কাপা ঠোঁট জোড়া রিদিশার কপালে ছুঁয়ে দেয় অ্যারিক। যদি সজ্ঞানী থাকতো কখনো কি অ্যারিককে এই কাজ করতে দিত রিদিশা? জানা নেই। অ্যারিক কাপা হাতটা রিদিশার নাকের কাছে নিল। মুহূর্তেই তার হৃদস্পন্দন থেমে যায়। নিঃশ্বাস খুব ধীরে পড়ছে। অ্যারিক চেঁচিয়ে ফেলিক্সকে বলে, বড় তাড়াতাড়ি ড্রাইভ করো, ওর নিঃশ্বাস পড়ছে খুব ধীরে। ফেলিক্স যত দ্রুত সম্ভব গাড়ি চালিয়ে হসপিটালে আসে। অ্যারিক রিদিশাকে কোলে করে নিয়ে দৌড়ে হসপিটালে ঢোকে। রিদিশাকে অপারেশন থিয়েটারে এনে নেওয়া হয় দ্রুত। ফেলিক্স হসপিটালের সব ফর্মালিটিস পূরণ করে আসে। বাসার সবাইকে ফোন দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে এতক্ষণে। অ্যারিক চুপ করে তাকিয়ে আছে ওটির বদ্ধ দরজার দিকে। ফেলিক্স এসে অ্যারিকের কাঁধে হাত রাখে। অ্যারিক ঘুরে তাকায় ফেলিক্সের দিকে। ছলছল করছে ওর চোখ দুটো। ফেলিক্স কি বলে সান্ত্বনা দেবে জানা নেই। এর মধ্যেই ছুটে আসে মিসেস ময়ূরী, অ্যালিন, এলিজা, অ্যালিনা আর অ্যারিকের বাবা মেহতাব আহসান। মিসেস ময়ূরীকে দেখে যেন অ্যারিকের কান্নার বাঁধ ভাঙল। ছুটে গিয়ে দাদিকে জড়িয়ে ধরে বাচ্চাদের মতো কেঁদে উঠল অ্যারিক। অ্যারিককে এভাবে কাঁদতে হয়তো তার দাদি ছাড়া কেউ দেখেনি, তাই সবাই অবাক হয়ে তাকিয়ে আছে। ছুটে গিয়ে দাদিকে জড়িয়ে ধরে বাচ্চাদের মতো কেঁদে উঠল অ্যারিক। অ্যারিককে এভাবে কাঁদতে হয়তো তার দাদি ছাড়া কেউ দেখেনি, তাই সবাই অবাক হয়ে তাকিয়ে আছে। মিসেস ময়ূরী কাঁদতে কাঁদতে বললেন, আমি পারলাম না ওকে আগলে রাখতে। ওর নানিমাকে আমি কি জবাব দেব? সে কত ভরসা করে আমার কাছে পাঠিয়েছিল, আজ আমাদের জন্য তার নাতনির এই অবস্থা। আমি কি জবাব দেব? তখন ওটি থেকে একজন নার্স বেরিয়ে আসে। সবাই উতলা হয়ে তার দিকে তাকিয়ে আছে। নার্স মাস্ক খুলে বলল, পেশেন্টের ব্লাড লস হয়েছে অনেক, ইমার্জেন্সি ও পজিটিভ ব্লাড লাগবে। অ্যারিক বাচ্চাদের মতো গিয়ে বলল, নার্স, আমার সব রক্ত নিয়ে নিন, কিন্তু আমার দিদিকে বাঁচিয়ে দিন প্লিজ। নার্স অবাক হয়ে এত বড় ছেলের বাচ্চার মতো কান্না করা দেখে। এই সুদর্শন ছেলে ও মেয়ের জন্য এভাবে কাঁদছে। সে অবাক হয়ে জিজ্ঞেস করে, আপনার ব্লাড গ্রুপ কেউ পজিটিভ? না, বি নেগেটিভ। অ্যারিকের হুঁশ হয়। সে মাথা দুদিকে নাড়িয়ে। নার্স বিরক্ত হয় অ্যারিকের উপর। শুধু সময় নষ্ট করছে, কিন্তু এত সুন্দর ছেলেকে সে কিছু বলতে পারছে না কেন জানি। ফেলিক্স এগিয়ে এসে বলে, ব্লাড আমি দেবো, চলুন। আমার ব্লাড গ্রুপ ও পজিটিভ। নার্সটি স্বস্তির নিঃশ্বাস ফেলে ভেতরে যায়। যাওয়ার আগে ফেলিক্সকে একটা রুম দেখিয়ে দিয়ে যায়। অ্যারিক জানে না ফেলিক্সের ঋণ সে কিভাবে শোধ করবে। সে কিনা এতদিন বিশ্বাসঘাতক বেইমান ইথানের জন্য ফেলিক্সকে অসম্মান করত। মুহূর্তের আগে দপ করে জ্বলে ওঠে অ্যারিক। রিদিশার এই অবস্থা করেছে, ওকে আমি হাতে হাড়ে বুঝিয়ে দিব। মৃত্যু ভিক্ষা চাইবে আমার কাছে। রিদিশা একবার সুস্থ হোক। মিসেস ময়ূরী এসে নাতির কাঁধে হাত রেখে বলে, এখন কি করবি ভাবছিস? দাদির কথায় চুপ করে থাকে অ্যারিক। ময়ূরী জানে তার নাতি সহজে কাউকে ছেড়ে দিবে না, কিন্তু এখন ওইসব আর ভালো লাগে না। তিনি গলার স্বর খাদে নামিয়ে বলে, ওদের পুলিশের হাতে তুলে দে। অ্যারিক দাদির দিকে তাকিয়ে বলে, পুলিশ ওদের কি শাস্তি দেবে? ওদের আমি শাস্তি দেব। আমার ভাইকে ঠকানোর শাস্তি, আমার ভাইদের মারার শাস্তি, আমার কলিজার হাত দেওয়ার শাস্তি। দাদি, এবার তুমি কিছু বলতে পারবে না? আমি লাস্ট বার ওকে শাস্তি দেব, প্রমিস। তারপর একবারে ভালো হয়ে যাব। 10 মাস পর অ্যালিজা থমথমে মুখে বসে আছে ঘরে। তিনি চায় না অ্যারিক রিদিশাকে বিয়ে করুক। একটা বাংলাদেশি মেয়ে কেন তার ছেলের বউ হবে? তার ছেলের কি টাকা পয়সার অভাব আছে? তার রূপের অভাব আছে? তিনি তার ভাইয়ের মেয়েকে বউ করতে চায়। কিন্তু অ্যালিনা ও মেহতাবের রিদিশাকে ভীষণ পছন্দ হয়েছে। আজ তার রিলিজের দিন। তারা দুজনে অফিসে যাবে রিদিশাকে দেখতে। আর অফিসে আজকে একটা পার্টিও আছে। অ্যালিজা থমথমে মুখে বলল, কিসের অভাব আছে আমার ছেলের, যে তুমি ওই বাংলাদেশি মেয়েটাকে ছেলের বউ করতে চাইছো?
মেহতাব তাহসানের মন এমনিতেই ভালো না। ইথানকে তিনি যেখানে রেখেছিল সেখানে সে নেই। হয়তো এরিকার ফেলিক্স মিলে তাকে শাস্তি দিয়েছে। ছেলেটা হয়তো বেঁচে নেই। ভাবতেই বুকটা ভারী হয়ে যায়। কম তো ভালোবাসেনি ছেলেটাকে। তিনি একটা দীর্ঘশ্বাস ফেলে চলে যায়। এলিনা মায়ের দিকে তাকিয়ে মুচকি হেসে বলে, মম শোন, আমার ভাইয়ের জীবনে হয়তো কিছুর অভাব নেই, কিন্তু তার জীবনে ভালোবাসার বড্ড অভাব, সঙ্গিনীর ভালোবাসার অভাব, কারো কাঁধে মাথা রেখে জ্যোৎস্না বিলাস করবে এমন একটা মানুষের অভাব। তুমি তো তার সে অভাব পূরণ করতে পারবে না, সেটা কেবল রিদিশাই পারবে। ভাইয়া রিদিশাকে পাগলের মতো ভালোবাসে। তুমি চলো প্লিজ আমাদের সাথে। এত সুন্দর মেয়েটাকে অবহেলা করছো পরে, আর ওর সাথে কথা বলার সুযোগটাও না পেলে। এলিনা আরো কিছু বলতো, কিন্তু তার এখন বাবার সাথে যেতে হবে। সে ঘড়ি পড়তে পড়তে চলে যায়। মিসেস এলিজা রাগে গজগজ করতে করতে অ্যালিনের পেছনে পেছনে ছোটে। মেহতাব আগে থেকে গাড়িতে বসেছিল। দুজনকে দেখে ভাবলেশীনভাবে সামনে তাকায়। এলিজা গজগজ করতে করতে মেহতাবের পাশের সিটে বসে। এলিজা মুচকি হেসে পেছনের সিটে বসে পড়ে। মেহতাব একবার পেছনে তাকিয়ে গাড়ি স্টার্ট দেয়। ফেলিক্স আর অ্যারিক দুজনে পাশাপাশি বসে আছে। অ্যারিক সিলিং এর দিকে তাকিয়ে প্রশ্ন করে, বলো সরি, তোমার সাথে অনেক অন্যায় করেছি, আমাকে মাফ করে দাও। ইথানকে কি করেছে? ফেলিক্স অ্যারিকের কাঁধে মাথা রেখে বলে, ওকে আমার কাছে ছেড়ে দে, ওর উপযুক্ত শাস্তি আমি দেব। আর রিদিশাকে যারা টর্চার করেছিল তাদের সব কটাকে জেলে পাঠিয়ে দিয়েছি। অ্যারিক দীর্ঘশ্বাস ফেলে বলে, আর ফিওনা? কথাটা বলতে গিয়ে গলাটা কেঁপে ওঠে অ্যারিকের। ফেলিক্স অ্যারিকের কাঁধ থেকে মাথাটা সরিয়ে নেয়। শুকনো ঢোক গিলে পলক ফেলে বলে, জানি না, তুই যা ইচ্ছা করিস ওকে, ওর শাস্তি তুই দিস। ওকে ক্ষমা করা যায় নাকি? ফেলিক্স রাগে চোখে অ্যারিনের দিকে তাকায়, হালকা চেঁচিয়ে বলে, খবরদার এই কথা বলবি না, ও বেইমানি করেছে, বেইমানকে ক্ষমা করা ঠিক নয়। অ্যারিক আবারও দীর্ঘশ্বাস ফেলে। তার জানা নেই ফিওনা কি করবে। হয়তো ফেলিক্স কোনোদিন ক্ষমা করতে পারে, নাও করতে পারে। রিদিশা তখন এসে পাশে বসে। অ্যারিক চকিতে তাকিয়ে বলে, এ কি তুমি এখানে? রিদিশা মৃদু হেসে বলে, আমার সব কাজ করা শেষ জনাব। আপনি নিজের কেবিন ফেলে এখানে এসে কেন বসে আছেন? কিছুক্ষণ পর আপনার বাবা মা চলে আসবে, তখন বলবেন রিদিশা এটা, রিদিশা ওটা। বিরক্তিকর। শুনুন, আমার ছোট বোনের ছেলে হয়েছে। এরিক অবাক চোখে তাকিয়ে বলে। রিদিশা চমৎকার করে হাসে, দুই ভ্রু নাচিয়ে বলে, ছোট বোনের সাথে তো কথা বলো না, তাহলে জানলে কিভাবে? ওরা আমার খোঁজ নাই বা রাখতে পারে, ওদের প্রতিদিনের খবর আমি রাখি। এই বেবি নিয়ে অনেক ঝামেলা হচ্ছিল, কিন্তু এইবার বেবি এসে গেছে। বেবিকে দেখার ইচ্ছা হচ্ছে, কিন্তু আমার সেই কপাল নেই। ও নিশ্চয়ই এবার সুখী হবে। আমার ভালো লাগছে না, আমি একটু বাইরে থেকে হাওয়া খেয়ে আসি। রিদিশার সামনের দিকে হাঁটা দেয়। অ্যারিক খপ করে হাত ধরে ফেলে। রিদিশা বিরক্ত চোখে অ্যারিকের দিকে তাকায়। অ্যারিক দাঁড়িয়ে মুচকি হেসে বলে, আমি তোমার সাথে নিচে যাবো, চলো। ফেলিক্স ভাইয়া, তুমি প্লিজ একটু সামনে দাও, আমরা যাবো আর আসবো। ফেলিক্স চোখ দিয়ে আশ্বস্ত করে চলে যায়। অ্যারিক রিদিশাকে হাত ধরে নিচে নামায়। রিদিশা হাত ছাড়িয়ে নিয়ে বলে, যখন তখন ছোঁয়ার বাহানা খোঁজো কেন? হাত ছাড়ো, আমি একাই চলতে পারি। এখন আমি পুরোপুরি ফিট। অ্যারিক রিদিশার আগা মাথা নিরীক্ষণ করে মুখ বাঁকিয়ে বলে, উনি ফিট, কপালের উপরে এখনো টেপ লাগানো, উনি ফিট। বাসায় চলো, আঠা লাগিয়ে দেব। রিদিশা মুখ বাঁকিয়ে আগে আগে চলে যায়। অ্যারিক আর রিদিশা রাস্তার পাশে এসে দাঁড়ায়। রিদিশার চোখ যায় সামনের দিকে। আইসক্রিম দেখে চোখ চকচক করে ওঠে। যদিও এই ঠান্ডায় আইসক্রিম খাওয়া উচিত নয়, তবুও তার ভীষণ খেতে ইচ্ছে করছে। রিদিশা অ্যারিকের হাত ছাড়িয়ে সামনের দিকে ভো দৌড় দেয়। উদ্দেশ্য রাস্তার ওপার, কিন্তু তখনই একটা গাড়ি রাস্তার অপর পাশ হতে শো শো করে ছুটে আসে। মুহূর্তের মধ্যে ধাক্কা লাগে রিদিশার। রিদিশার মনে হচ্ছে সে হাওয়ার উপরে উঠছে। আচ্ছা, মাটিতে পড়লে কি সে ব্যথা পাবে? তাকে হয়তো আর বাঁচানো যাবে না। তার শরীরে যে কঠিন রোগ বাসা বেঁধে আছে, তার উপরে এই অ্যাক্সিডেন্ট।
চোখ বুঝে শেষবারের মতো সকলের মুখটা দেখে নেয়। মিথিলার ছেলের কথা মনে করতেই বলে, বাবা খালামণিকে ক্ষমা করে দিস, তুই খুব ভালো বাচ্চা হয়ে থাকিস। তারপর এরিকের মুখটা ভেসে ওঠে। ছেলেটা কিভাবে সইবে? শরীরটা রাস্তার সাথে পড়তেই আরেকটা গাড়ি ছুটে এসে পায়ের উপর দিয়ে চলে যায়। রিদিশা ব্যথায় চেঁচিয়ে ওঠে। বিদিশা! মাথা ফেটে ফিনিক দিয়ে রক্ত বেরোচ্ছে। শরীরের অনেক জায়গায় তার পুরো পৃথিবী ঘুরছে। সে ছুটে যায় রিদিশার কাছে, হাত পা অজানা ভয়ে কাঁপছে। রিদিশার মাথাটা নিজের হাতের উপরে উঠিয়ে নেয় এরিক, দু হাতে ধাক্কা দিয়ে ডাকে, এই ঋতুমন ওঠো প্লিজ, আজকে তোমার জন্য কত বড় সারপ্রাইজ পার্টি রেখেছি। আমার কুইন রিদিমণি, ওঠো না। এই তুমি যাবে না? কোথাও যাবে না। ওহ, তোমাকে তো আমি উইশই করি, তাই রাগ করলে? হ্যাপি বার্থডে কুইনা, কথা বলো। রিদিশার চোখ মুখে আধার নেমে আসে। রক্তমাখা হাতটা কোনো রকমে উঠিয়ে এরিকের গালে রেখে ভাঙা গলায় বলে, আই লাভ ইউ। হাতটা রাস্তায় পড়ে যায়। এরিকের দু চোখ ঝাপসা হয়ে যায়। এই ভালোবাসার কথা শোনার জন্য কতই না পাগলামি করেছে, সেই কথা রিদিশা আজ বলেছে। তবে কেন চলে যাবে? এরিক রিদিশাকে পাগলের মতো চিৎকার করে ডাকে, দিদি ওঠো প্লিজ, আজ আমাদের এঙ্গেজমেন্ট। তোমাকে স্যার আমি কিভাবে থাকবো? তোমার জন্য আমি আংটি নিছি, প্লিজ কথা বলো। রিদিশার শরীর নিস্তেজ হয়ে পড়ে। 10 মাসের ব্যবধানে মাথায় আবারও আঘাত দিতে পারেনি। এরিক কোলে তুলে নেয় রিদিশাকে। সামনেই হসপিটাল। মানুষের ভিড় ঠেলে পাগলের মতো হসপিটালে ছুটে যায়। চেঁচিয়ে ডক্টরকে ডাকতে থাকে। কেবিনে রিদিশাকে রেখে সবাই বাইরে অপেক্ষা করছে। ফ্যালিক্স মুহূর্তে ছুটে এসেছে। পেছনে এসেছে অ্যালিনা, এলিজা, মেহেতা। সকলের চোখে মুখে ভয়ের ছাপ। এরিক স্তব্ধ হয়ে বসে আছে। কিছুক্ষণ পর একজন ডক্টর বেরিয়ে আসে। এরিক উঠে যায় ডক্টরের কাছে। তাড়াতাড়ি করে বলে, কোনো ফর্মালিটিস করবে না। আমার রীতি কেমন আছে তাড়াতাড়ি বলো। ডক্টর এরিকের দিকে তাকিয়ে বলে তার জ্ঞান ফিরেছে, দেখা করতে চায়। এরিক ডক্টরকে রেখেই ছুটে যায় রিদিশার কেবিনে। রিদিশার হাত ধরে বলে, কেন 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 তুমি ওভাবে দৌড়ালে? আমি তোমাকে খুব বকবো, সুস্থ হয়ে নাও। রিদিশা অক্সিজেন মাস্কটা খোলে। এরিক বাধা দেয়, তবুও খোলে। কষ্টের মধ্যেও মৃদু হেসে বলে, এরিক, তোমার জন্য একটা ডায়েরি রাখা আছে তোমার গ্র্যান্ড মায়ের বাড়িতে, ওটা পড়ে দেখবে। এই 10টা মাস আমার কাছে স্বপ্নের মতো ছিল। আমি তোমাকে খুব মিস করব, তোমাকে খুব ভালোবাসি। আজ এই কথাগুলো অর্থহীন। আমাকে একটু তোমার বুকে ঘুমাতে দেবে? এরিক বলার মতো কিছু পাচ্ছে না। সিটের এক পাশে উঠে নিজের বুকের উপর রিদিশাকে টেনে নেয়। রিদিশা চোখ মুছে এরিকের বুকে শুয়ে পড়ে। এরিক চমকে রিদিশাকে বলে, তুমি আমাকে মিস করবে কেন? আজ আমাদের এঙ্গেজমেন্ট পার্টি, আমরা একসাথে থাকবো তো? রিদিশা বিরক্তি ভরা কণ্ঠে বলে, উফ, ঘুমাতে দাও। এরিক মাথায় হাত বুলিয়ে দেয়। কিছুক্ষণ পর টের পায় রিদিশার নিঃশ্বাস আর মুখের উপর পড়ছে না। মুখটা ছাদ করে উঠে এক লাফে উঠে চিৎকার করে বলে, ডাক্তার ডাক্তার! ডক্টর দৌড়ে ভেতরে আসে। তিনি সব জানেন। রিদিশার পালস চেক করে বলে, সরি, শি ইজ নো মোর। এরিক নির্বাক হয়ে ডাক্তারের মুখের দিকে তাকায়। তারপর রেখে ডাক্তারের কলার চেপে ধরে। চেঁচিয়ে চোয়াল শক্ত করে বলে, এই আপনি মশকরা করছেন আমার সাথে? এরিকের চিৎকার সবাই ক্যাবিনের ভেতরে প্রবেশ করে। ফেলিক্স রিদিশার নিথর হয়ে পড়ে থাকার দিকে তাকিয়ে থাকে। এলিনা রিদিশার কাছে গিয়ে চিৎকার করে কাঁদতে থাকে। এই মেয়েটা তার ভাইকে ভালো রেখেছিল, এখন তার ভাইয়ের কি হবে? ফেলিক্স দ্রুত এরিককে ডাক্তারের থেকে সরিয়ে আনে। এরিককে বলে, তুমি এমন করেছো কেন ওনার সাথে? এরিক আহত বাঘের মতো গর্জন করে বলে, ছাড়ো আমায়, আমি ছাড়বো না ওনাকে। আমার রিদিশা তো আমার বুকে ঘুমিয়েছিল, কে বলেছে ও নেই? ডাক্তার এরিকের দিকে তাকিয়ে বলে, পেশেন্টের ডায়াবেটিস, হার্টের প্রবলেম, এছাড়াও কিডনি নষ্ট হয়ে গিয়েছিল। ওনার যখন জ্ঞান ফিরে উনি আপনার সাথে কথা বলতে চায়। আর ওনার মাথায় আরও একবার আঘাত লেগেছিল, তাই এবারেও প্রচুর রক্তক্ষরণ হয়েছে। বাঁচানো পসিবল ছিল না, তাই আমরা আপনার সাথে কথা বলতে দিয়েছি ওনার অনুরোধে। ওনার রোগের কথা উনি জানতেন, তাহলে চিকিৎসা করেনি কেন?
সবটা শুনে সবাই নির্বাক হয়ে যায়। এভাবে নিজেকে ইচ্ছে করে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে রিদিশা। এরিক কলের পুতুলের মতো রিদিশার পাশে যায়। কপালে উষ্ণ পরশ দিয়ে পকেট থেকে একটা আংটি বের করে। আংটিটা অনামিকায় পরিয়ে দিয়ে বলে, তুমি কেন ঘুমিয়ে আছো? আমি তো তোমাকে ছাড়া থাকতে পারছি না। তাড়াতাড়ি ঘুম থেকে ওঠো। এখন না উঠলে কিন্তু আর বুকে নিব না। এই যে এঙ্গেজমেন্ট হয়ে গেছে, ওঠো, এখন আমরা বিয়ে করবো। প্রীতি, ওঠো। তোমার সাথে আমার জ্যোৎস্না বিলাস করা হয়নি, তোমার হাত ধরে রাতের রাস্তায় হাঁটা হয়নি। তুমি তো বলেছিলে বাংলাদেশ গিয়ে দুজন রিক্সায় ঘুরবে। প্লিজ উঠো, প্লিজ উঠো। এরিকের বিশ্বাস হচ্ছে না। অ্যালিনের কান্না দেখে এরিক জোরে ধমক দিল। এই কাঁদছিস কেন? কি হয়েছে? কাঁদছিস কেন? এটা হসপিটাল। ডক্টর মজা করেছে। মা বাবা তোমরা এখানে কেন? সরো, সবাই আমার রীতিমণির ভেঙে যাবে। একটু আগে অনেক কাজ করেছে। তোমরা দাঁড়াও, আমি ওর জন্য আইসক্রিম নিয়ে আসি। অ্যালিনা তবুও থামছে না। এরিকের বুকটা আত্মনাদ করে ওঠে, ভয়ে শরীর কাঁপছে। এই এক দৃশ্য কেন বারবার দেখা লাগবে? গতবারও রিদিশা হসপিটালে করুণ অবস্থায় ছিল। এরিক পাগলের মতো সব ছুঁড়ে ফেললো। রিদিশার পাশে গিয়ে আবারও বসলো। ওর মুখের দিকে তাকালে কলিজাটা পুড়ে যাচ্ছে। এত সুন্দর করে ঘুমিয়ে আছে, এত পরীর মতো লাগছে। এরিক ধারা গলায় বলল, তুমি তো আইসক্রিম খাবে আমি জানতাম। একটু কি অপেক্ষা করে যেত না? আমি না হয় তোমাকে আইসক্রিম খাওয়াতে নিয়ে যেতাম। এত অধৈর্য কেন তুমি? এরিক ঘুমন্ত মুখটার দিকে হাত বাড়ালো। কাঁপছে হাত আবারও সরিয়ে নিল। যদি রিদির ঘুম ভেঙে যায়। এরিক পাগলের মতো জড়িয়ে ধরে রিদিকে। ডাক্তার আর ফ্যালিস টেনেও সরাতে পারছে না। এরিক রিদিশার কানে কানে বলে, তুমি আবারও সুস্থ হবে। তোমার মাথা তো আগের বারো ফেটেছিল, কিছুই হয়নি। তুমি আমার রানী, তোমার কিছুই হবে না। আজই আমরা বিয়ে করবো। চলো প্লিজ ওঠো। আমি তোমার সাথে বাংলাদেশে গিয়ে ফুচকা নামের খাবার খাবো। তুমি শুনতে পাচ্ছ? উঠো, আমার কষ্ট হচ্ছে, আমার বুকটা পুড়ে যাচ্ছে, আমি দম নিতে পারছি না। তুমি আমার অক্সিজেন, উঠো না। রিদিশার নিথর দেহটা আঁকড়ে নেয় এরিক। কেন উঠছে না? তার ভালোবাসা কেন পেয়েও পেল না? 2 বছর একাই ভালোবাসলো। যখন রিদিদা তার কাছে আসলো, আল্লাহ এভাবে কেড়ে নিল। এরিক রিদিকে নাড়িয়ে বলল, একটু দয়া করো, উঠো না প্লিজ। দেখো আমি কিন্তু অফিসের কলিগদের সাথে সেলফি তুলবো। তুমি লাগলেও শুনবে না। উঠো না, উঠো। এরিকের মা এসে ছেলেকে জড়িয়ে ধরে। তার নিজের চোখেও জল। এরিক একটুও কাঁদছে না। সে এখন দিদিকে উঠাবে। আচ্ছা, দিদিকে এসব শুনতে পাচ্ছে। তার কানে কথা তো আর যাবে না। ষষ্ঠ ইন্দ্রিয় যে বন্ধ হয়ে গেছে চিরতরে। এরিক শব্দ করে কেঁদে ওঠে। আবার গিয়ে দিদির কপালে চুমু দিয়ে বলে, আমার ভাগ্য এত খারাপ কেন? আমার ভালোবাসার ছোট ভাইটাকে কেড়ে নিল। ছোটবেলা থেকে মা আমায় ভালোবাসলো না। আমার বড় ভাইয়ের মতো ইথান বেইমানি করলো। এখন তুমিও নিষ্ঠুরের মতো চলে গেলে। তুমি এত খারাপ হলে কেন? তুমি কি জানো না বিচ্ছেদের ব্যথা কি কষ্টের? তুমি এত পাষাণ হলে কেন রীতিমণি? আম্মু আম্মু, ও যে বললো একটু ঘুমাবো, ও কেমন ঘুমালো। আম্মু পানি আনো, পানি সিটে ওকে উঠাও, ওরে নিয়ে পার্টিতে যাবো তো। রিদিশার নিথর দেহটা আঁকড়ে নেয় এরিক। কেন উঠছে না? তার ভালোবাসা কেন পেয়েও পেল না? 2 বছর একাই ভালোবাসলো। যখন রিদিদা তার কাছে আসলো, আল্লাহ এভাবে কেড়ে নিল। এরিক দিদিকে নাড়িয়ে বলল। এরিকের মা এসে ছেলেকে জড়িয়ে ধরে। তার নিজের চোখেও জল। এরিক একটুও কাঁদছে না। সে এখন দিদিকে উঠাবে। আচ্ছা, দিদিকে এসব শুনতে পাচ্ছে। তার কানে কথা তো আর যাবে না। ষষ্ঠ ইন্দ্রিয় যে বন্ধ হয়ে গেছে চিরতরে। এরিক শব্দ করে কেঁদে ওঠে। আবার গিয়ে রিদির কপালে চুমু দিয়ে বলে, তোমাকে খুব সুন্দর লাগছে রীতিমণি। মাই কুইন, এত সুন্দর লাগছে কি বলবো। হে মানুষ, সে পৃথিবী শুনে রাখো, আমি কবে কাউকে ভালোবাসবো না। আমি আর কখনো প্রেমে পড়বো না। আমি আর কারো টানে ছুটে যাব না। কাউকে মন প্রাণ দিয়ে ভালোবাসা অন্যায়। আমি সে অন্যায় করেছি, শাস্তি আমার এটাই।
এরিক মাকে ধরে ঠুকরে কেঁদে ওঠে। তার 3 বছরের সাজানো ভালোবাসার পৃথিবীর মুহূর্তে চুরমার হয়ে গেল। ভাগ্য এত খেলা খেললো তার সাথে। এরিক কাঁদতে কাঁদতে হেসে দিল আবারও, তাকালো রিদিশার দিকে। আজকে পার্টি উপলক্ষে কি সুন্দর করে সেজে এসেছিল মেয়েটা। এরিক তার দাদির মুখে মাথা দিয়ে তাকিয়ে আছে রিদিশার কবরের দিকে। তাদের নিজস্ব জায়গাতেই কবর করা হয়েছে। বাংলাদেশে নিতে চেয়েছিল, তবে এরিক কিছুতেই রিদিশাকে যেতে দিবে না। হাতে রিদিশার ডায়েরিটা, সারা ডায়েরি জুড়ে এরিকের নামে ভালোবাসার অনুভূতি লেখা। রিদিশা তো ধাক্কা খেয়ে এরিকের প্রেমে পড়েছিল। এরিক ডায়েরিটা শক্ত করে জড়িয়ে ধরে বলল, দিদি তুই খুব পাষাণ, আমাকে শূন্য করে দিয়ে গেছো। তোমাকে আমি ক্ষমা করবো না। তুমিও বেইমানি করলে, ছেড়ে গেলে আমায়। মিসেস ময়ূরী থামলেন না, তিনি নিজেও কাঁদছে। এই বয়সে সে নাতির ভালোবাসার পরিণতি মেনে নিতে পারছেন না তিনি। তার কষ্ট হচ্ছে খুব। এরিককে কখনো পারবে সত্যিকারের ভালোবাসা? সে হয়তো রিদিশার স্মৃতি আঁকড়ে ধরেই থাকবে। এরিকের মন মানে না, সে চিৎকার করে বলে, দিদি আমি অপেক্ষা করব, আমরা রাতে একসাথে ঘুরবো, তোমাকে কোলে নিয়ে ঘুরবো। জানো আমার মন কি বলে? মন আজও কত চেয়ে রয়, তুমি আসবে বলেছে হৃদয়।